যাত্রা শুরুর পূর্বে একটি বিশেষ ঘোষণা। সমস্ত রকম যাত্রা অর্কেস্ট্রার বাউল সঙ্গীত বুকিং এর জন্য যোগাযোগ করুন মা দুর্গা যাত্রা বুকিং অফিস, প্রোপাইটার বুদ্ধদেব দাস, কৃষ্ণ পলাশী বাজার, সবং, পশ্চিম মেদিনীপুর। ঘোষণাটি শেষ হলো। নমস্কার উপস্থিত দর্শক মণ্ডলী এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক কমিটির সকল সদস্য বন্ধুদের সোনার বাংলা যাত্রা সংস্থার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন। পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা শারদাময়ী, ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ, মা বিশালাক্ষী ও বাবা গোপাল গোবর্ধনের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের যাত্রাপালা। নৃত্যে মঞ্চ দূরদর্শনের স্রোতস্বিনী, আলো পারমিতা লাইট নিয়ন্ত্রণে কৃষ্ণ জানা, ধ্বনি এসডি সাউন্ড নিয়ন্ত্রণে সৌরভ কুন্ডু, সহযোগিতায় পঙ্কজ সাহা, মুখ্যযন্ত্রী মাস্টার অমিত, তবলাবাদক মধু চক্রবর্তী, পার্কাশনে মাস্টার রাম, অক্টোপ্যাড ও আবহ পরিকল্পনায় রঘুনাথ মুখার্জি। সাজসজ্জায় মানস মনোরঞ্জন, তপন, টোটন, মানিক, দল ম্যানেজার সুকুমার মণ্ডল, দল পরিচালক নেপাল দত্ত। অভিনয়ে যাত্রার কিন্নর কণ্ঠী গায়িকা নায়িকা রুম্পা ভদ্র, যাত্রার অলরাউন্ডার হিরো কুমার পাপি, চিত্রমঞ্চ দূরদর্শনের শুভশ্রী, দুষ্টু মিষ্টি নায়িকা মিস রনিতা, নবাগত গায়ক নায়ক নটন ঘোষ, বলিষ্ঠ অভিনেতা পিনাকি গোস্বামী ও এ যুগের ভয়ঙ্কর খলনায়ক দস্যু রত্নাকর, তৎস প্রতিভাময়ী রত্না দত্ত, কুমার আলো, স্বপ্ন সুন্দরী মিস দোলন ও বাংলাদেশের কমেডিয়ান মাস্টার সাকিল। পরিবেশনায় সোনার বাংলা যাত্রা সংস্থা। প্রযোজক যাত্রার নবরূপকার শ্রী সঞ্জীব দলুই, পৃষ্ঠপোষকতায় ইতি দলুই, শ্রীমতা আরতি দলুই, মুকুল দলুই ও দীপক দলুই। শুরু হচ্ছে মা তারা, মা জয়চণ্ডী ও মাধবজিউ আশীর্বাদ মাথায় নিয়ে স্বর্গীয় ধর্মদাস দলুই ও স্বর্গীয় রতনমণি ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যপাল, সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমেরিকা ফেরত গ্রাম বাংলা সকলের নয়নের মণি বাবলি ভট্টাচার্য রচিত, নির্দেশিত ও অভিনীত এক বাস্তব ধর্মী ভিন্ন স্বাদের সামাজিক যাত্রাপালা বিষাক্ত প্রজাপতি। যে কারোর কোনো কথাই শোনা যাচ্ছে না। এই কে আছিস? বরণ ডালাটা ধর, বরের
গাড়ি আসার সময় হয়ে গেল। মেয়ের মা বলে কি যত তাই আমার, আশ্চর্য ব্যাপার, সবাই সাজগোজ হই হুল্লোড় নিয়ে ব্যস্ত, আমার পাশে কেউ নেই গো। নমস্কার মাসিমা, কে বলেছে নেই? আমি আছি। এইসব কাজ তোমার নয় বাদল, মেয়েদের কাজ। আচ্ছা তোমার বোন পাপড়ি আছে? আমার বোন পাপড়ি আসবে না তাই কখনো হয়? অনেক আগেই আমার বোন এই বাড়িতে এসে গেছে। কিন্তু কোথায় সে? এই তো আপনার সামনে। দেখেছেন, আপনার হবু বৌমা আপনার মেয়ের বিয়েতে হাজির। শোনো বাদল, আজ রমার বিয়ে হয়ে গেলে খুব তাড়াতাড়ি পাপড়িকে আমি এই বাড়ির বউ করে নিয়ে আসবো। এই চৌধুরী বাড়ির একমাত্র বউ হিসাবে পাপড়িকে তার সব দায়িত্ব বুঝে নিতে হবে। না না, আপনি থাকতে আমি কেন মা? আপনি মা, আর আমি হব এই বাড়ির পুত্রবধূ। সেই জন্যই তো আমি নিজের হাতে তোমাকে সব কিছু শিখিয়ে দিতে চাই। এই চৌধুরী বাড়ির আভিজাত্য ঐতিহ্য তুমি বজায় রাখতে পারবে, এটা আমার বিশ্বাস। তবে হ্যাঁ, শুনেছি তুমি নাকি মহিলা সমিতি করো, ওসব বাদ দাও এবার। বেশ বেশ, তাই হবে। আমার তো মানেই আপনি আমার মা, আপনি আমাকে আশীর্বাদ করুন। তোর আশীর্বাদ পরে হবে যখন তুই এ বাড়ি ছোট ছেলে সঞ্জয়ের বউ হয়ে আসবি তখন। আজ তোর হবু ননদ রমার বিয়ে, তাই মাসিমা যে কাজগুলো বলছে সে কাজগুলো ভালো করে কর দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন আমাকে কি করতে আরে হবে। বাবা, মাসিমার হাত থেকে বরণডালটা ধরে নে। বয়স্ক মানুষ কতক্ষণ ওটা ধরে দাঁড়িয়ে থাকবে বলতো? বরের গাড়ি আসার সময় হয়ে গেল আর আমি এখনো। চিন্তা করবেন না, বরপক্ষ একটু আগেই ফোন করেছিল, বরের গাড়ি আর এলো বলে। তাহলে আমি চাই চট করে মা বিশালক্ষী আর বাবা গোপাল গোবর্ধনের পায়ের ফুল নিয়ে আসি। কিন্তু জুয়েলারি দোকান থেকে এখনো তো বরকনের গহনাগুলোই দিয়ে গেল না। একা আমি কোন দিকে মাথায় দেব? না, সঞ্জয়কে একবার পাঠাতে হবে। সঞ্জয়, সঞ্জয়! সে কি এখনো গহনা আসেনি? আশ্চর্য ব্যাপার, বিয়ের রাত্রে কনেকে গহনা না পড়ালে বরপক্ষ এসে বলবে কি? তবে সাবধানে গহনাগুলো নিয়ে আসা দরকার, যে কোনো মুহূর্তে চিন্তায় হয়ে যেতে পারে। দাদা! আরে দিনকাল খুব খারাপ। আচ্ছা আমি কি একবার সঞ্জয়ের সঙ্গে যাবো? না না, যেতে হবে না, যেতে হবে না। কেন হয়ে থেকে কোনোদিন শুনিনি যে আমাদের এলাকায় চুরি ছিনতাই হয়েছে? না হলেই ভালো। বিয়ের রাত্রে যদি গহনা চুরি হয়ে যায় তাহলে তো বদনাম হয়ে যাবে। না দেখি সঞ্জয় দোকানে গেল কিনা। দাদাটা যেন কি সব সময় নেগেটিভ কথা বলে, কিন্তু এটাও ঠিক। সঞ্জয়ের কি এতগুলো গয়না একা আনতে যাওয়া উচিত হবে? না না, দাদাকে বরঞ্চ সঞ্জয়ের সাথে যেতে বলি। দিনকাল খুব খারাপ, টিভিতে কাগজে তো প্রায়ই দেখি বিয়ে বাড়িতে ডাকাতি। না বাবা, সাবধান হওয়া ভালো। সাবধান হয় কোনো লাভ নাই সুন্দরী। এই, টিকে। ডাকাত যা বাবা ছিল ঠিক তাই। এসেছিলাম বিয়ের বাড়িতে সোনার গহনা ছিনতাই করতে। এখানে এসে দেখলাম সোনার চেয়ে দামি গহনা তুমি, তাই তোমাকেই আমি তুলে নিয়ে যাবো। আমিও চিৎকার করবো, ডাকাত, ডাকাত, সঞ্জয়! খবরদার! চিৎকার করলে আমি কিন্তু গুলি চালিয়ে দিতে বাধ্য হব। চলো চলো আমার সাথে। না না, তুমি আমার সর্বনাশ করো না। আরে তোমার রূপে যে মাইরি আমি পাগল হয়ে গেলাম। হ্যাঁ, কি চুকচুকে মাল। এই নোংরা কথা বলবে না, চলে যাও। আরে না সুন্দরী না, তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাব না। কি তোমার এত বড় সাহস এই বিয়ে বাড়িতে এত লোকের মাঝখানে? আরে বিয়ে বাড়ির চারিদিকে লুকিয়ে আছে আমার ডাকাত দলের লোক। না, না, আমি তোমার দুটি পায়ে পড়ি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আরে পায়ে নয় বুকে সময় রে। মরে গেলেও যাব না। ভেবে দেখো, তুমি আমার ধরা দিলে আমি কিন্তু আমার ডাকাত দলের লোকজন নিয়ে এখান থেকে চলে যাব। আমিও পালাবো। ওরে শয়তান, তুমি! এরকম ডাকাতের থেকে না মাঝে মাঝে দূরে থাকাই ভালো। तुमसे मिलने की तमन्ना है, प्यार का इरादा है और एक वादा है जानम। तुमसे मिलने की तमन्ना है, प्यार का इरादा है और एक वादा है जानम। जो कभी हम मिले तो जमाना देखेगा अपना प्यार। ओ मेरे यार, ओ मेरे यार, तुमसे मिलने की तमन्ना है, प्यार का इरादा है और एक वादा है जानम। তুমি আমাকে এমনি করে বুকের মধ্যে রেখে চিরদিন ভালোবাসবে। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, আমি তোমার সাথে থাকতে পারবো? কখনো না। আমার শিরায় শিরায় তুমি, এই স্বপ্নে তুমি, জাগরণে তুমি। এই জানো, তোমার কথা ভাবলে না আমি যেন মাঝে মাঝে কোথায় হারিয়ে আর যাই। আমি শুধু দিন গুনি জানো, কবে আসবে সেই শুভ মুহূর্ত, কবে হবে আমাদের মালা বদল, কবে আমি তোমার এই শূন্য স্মৃতি রাঙিয়ে দেবো লাল সিঁদুরে। এই তোমার মা বলেছেন আজ তোমার বোনের বিয়ে মিটে গেলেই আমাকে তোমার বউ করে এ বাড়িতে নিয়ে আসবে। এই জানো,
ভাবতে না আমার কি মজা লাগছে। আচ্ছা মজা যখন লাগছে তাহলে এখন একটু মজা হয়ে যাক। মানে? আরে বাবা মানে বুঝতে পারছো না, এত সুন্দর করে তুমি সেজেছো, আমি তো লোভ সামলাতেই পারছি না। এই দুষ্টু কি হচ্ছে কি? পাওনাটা মিটিয়ে নেব। এই, কি পাওনা? কি পাওনা? তুমি জানো কিছুই বোঝো না, তোমার এই সুন্দর গালে একটা একটা কিন্তু দুটো নয়, কেউ দেখে ফেলবে তো। এই রে যা, পরের গাড়ি মনে এসে গেছে। না না না, আমি গিয়ে তাড়াতাড়ি গহনাগুলো নিয়ে আসি। এই শোনো শোনো শোনো, তুমি কিন্তু বরণ ডালাটা নিয়ে তাড়াতাড়ি এগিয়ে যাও, আর মা জিজ্ঞাসা করলে বলবে আমি কিন্তু অনেক আগেই চলে গেছি। সঞ্জয় খুব ভালো ছেলে, ওর মতো ছেলেকে স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য হব। কিন্তু ওর মা যদি জানতে পারে যে সঞ্জয় এতক্ষণ গয়না আনতে না গিয়ে আমার সাথে প্রেম করছিল, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। দাও দাও, বরণ ডালাটা দাও, মিষ্টির প্লেটটা ধরো, বরের গাড়ি এসে গেছে, জামাই বরণ করতে হবে তো। কিন্তু কিন্তু সঞ্জয় তো এখনো ফেললো না, কখন গেছে এই সোনার দোকানে? সে তো অনেকক্ষণ আগে সোনার দোকান চলে গেছে, অনেক আগে চলে গেছে। হ্যাঁ ওই তো বর এসে গেছে। এসো এসো বাবা, এখানে দাঁড়াও, আমি বরণটা করে নিই। তাড়াতাড়ি করুন, লগ্ন পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিয়ে শুরু করতে হবে। কোনে কোথায়? কোনেকে নিয়ে আসুন। কি ঠাকুরপো জল খাবে? আচ্ছা আপনারা কি বলুন তো, আমার ঠাকুরপোর গলা শুকিয়ে গেছে, অন্তত একটু জল তো খাওয়ান। শুধু জল দিলে হবে, তার সঙ্গে গোটা গোটা মিষ্টি দিন, বেদম খিদে পেয়ে গেছে। হ্যাঁ প্লেটে মাত্র দুটো মিষ্টি, খাই খাই। আহ পবিত্র, কি হচ্ছে কি? বিয়ে করতে সে নতুন বর এরকম খাই খাই করতে আছে? না না, আমি আরো অনেক মিষ্টি নিয়ে আসছি আপাতত। না 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 না, আপাতত বলে কিছু হয় না। একটা কথা শুনে রাখবেন, আমার ঠাকুরপো খেতে ভালোবাসে, যখন যেটা খেতে দেবেন তখন সেটা সাফিসিয়েন্ট খেতে দেবেন। কি ঠাকুরপো, তাই তো? পাপি যাও, প্লেট ভর্তি করে মিষ্টি নিয়ে এসো। না না না, তার আগে মেয়েকে নিয়ে এসে বিয়ে শুরু করুন। খিদে পেলে বিয়ে করা যায়, আগে পেট ভরা খাবো তারপর বিয়েতে বসবো। পেটটা খিদে মুখে লাজ হয় কি কোনো শুভ কাজ? ছি 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 ছি, মান সম্মান সব ধুলোয় মিশে গেল। এই যে তুমি এত ছটফট করছো কেন? করো তো পুলিশের চাকরি, বিয়ে থা দেনা পাওনার ব্যাপারে কতটুকু জ্ঞান আছে তোমার? আগে ওদের মেয়েকে নিয়ে আসুক, কি কি গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে দেখি, তারপরে বিয়ে শুরু হবে। না মানে গহনাগুলো এখনো এসে পৌঁছায়নি। কি বিয়ের দিনে সন্ধেবেলা তো গয়না এসে পৌঁছায়নি? বাগো মা, ইয়ে আবার কি কথা? কি গো এবারে ভাবো কি করবে? কি আর ভাববেন, বিয়েটা বসিয়ে দিন, গয়না এক্ষুনি এসে যাবে। মশাই ঢপাজি ছাড়ুন তো, আগে গয়না আসবে তারপরে বিয়ে শুরু হবে। বিয়ের আগে দেখাশোনার সময় তোমাদের তো এরকম ব্যবহার দেখিনি, হঠাৎ এসব তোমরা কি বলছো? কি আবার বলবো, গয়না আসলেই বিয়ে শুরু হবে। না না, এতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, চলো বৌদি গাড়িতে গিয়ে বসি, খাই খাই ওই মিষ্টি দুটো খাই। এ বাবা, দুটো মিষ্টি খাবে কেন ভগ্নিপতি? এই দেখো আমি তোমার জন্য এক প্যাকেট মিষ্টি এনেছি, তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। না ঠাকুরপো, এই মিষ্টি তুমি খাবে না। কেন? কারণ এই মেয়ের গায়ে একটিও গয়না নেই, এ বিয়ে হবে না। মোটা বৌদি ঠিক কথা বলেছে, মোটা বৌদি ঠিক কথা বলেছে। গরুর গলায় যদি দড়ি না পরানো হয় সেই গরু কি পোষ মানে? ঠিক তেমনি নতুন বউয়ের হাতে কানে গলায় যদি সোনার গহনা না থাকে নতুন বউ পোষ মানবে কেন? কি মোটা বৌদি ঠিক কথা বলিনি? আমি ঠিক বলিনি? আমি বলিনি? আমি বলিনি? আমি ঠিক না মোটা বৌদি, আপনি মোটেই ঠিক কথা বলেননি। গরুর হাট থেকে গরু কিনতে গেলে আগে বাজার থেকে দড়ি নিয়ে গিয়ে গরুর গলায় পরিয়ে গরুটাকে বাড়িতে নিয়ে আসতে হয়। ঠিক তেমনি আজ আপনি নতুন বউ নিতে এসেছেন, দেখি আপনি কি কি গহনা এনেছেন। আনেননি তো? হাত চিত করতে জানেন, উপর করতে শিখুন। এই বিয়ে তুমি বন্ধ করে দাও দাদা, আমি এ বিয়ে করব না। আমারও একমত, এ বিয়ে হবে না। না না না, আমি পাত্রের দাদা, আমি বলছি এই বিয়ে হবে। এই যে শোনো, এটা তোমার থানা না, এখানে তোমার কথায় কোনো কাজ হবে না, আমি যা বলবো তাই হবে। না, আমি পবিত্র দাদা, আমার কথাতেই সব কাজ হবে। কেন তোমার কথাতে হবে? আমায় যখন বিয়ে করেছিলে আমার বাবা তোমাকে কতগুলো গয়না দিয়েছিল, তোমার মনে নেই? 20 ভরি সোনা দিয়ে আমাকে বিয়ে দিয়েছিল। 20 ভরি সোনার গহনা পরা বউ নিয়ে এসে আপনার স্বামী এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন কি দজ্জাল মাল উনি ঘরে এনেছে। দাদা কথা বাড়াবেন না, বিয়েটা এক্ষুনি তুমি বসিয়ে। একটা মেয়ে হয়ে বলছো আমার বোনটাকে আমি ওদের বাড়িতে পাঠিয়ে দেবো? ওই শালা ভগ্নিপতি আমার বোনটাকে মেরে ফেলবে, ওই মোটা বৌদি আমার বোনটাকে দিনের পর দিন জ্বালাবে। আজকে গহনা নিয়ে ঝামেলা করছে, বিয়ের পর আরো অনেক কিছু জিনিস নিয়ে ওরা ঝামেলা করবে। ওরা ভদ্রবেশী ছিনতাইবাজ, এই বাড়িতে ছিনতাই করতে এসেছে, বিয়ে করতে আসেনি। ওরা যদি বিয়ের পর আমার বোনটার মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে, ওরা যদি খাবারে বিষ দিয়ে মেরে ফেলে, তখন কি হবে? ওরা ভিখারি হলে দুমুঠো ভিক্ষে দিয়ে বাড়ি থেকে বিদেয়ী করে দিতে পারি, কিন্তু আমার বোনটাকে একটা খুনি কসাইয়ের হাতে আমি তুলে দিতে পারি না, তুলে দিতে পারি না।
বোনকে জমের বুকে দেওয়ার চেয়ে আমার বোন আমার বুকে আইবুড়ো থাক, ভালো থাকবে, সুখে থাকবে। এইরকম অপমান সহ্য করার পর আবার বিয়ে, চলো তো বৌদি। ওরে বাবা, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে ঝাঁকা ধাপে ঝাঁকা হাম্বা হাম্বা টিক 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 টিক। তাও ভাই নাকি এক টিভি নস্যি, তারপর খাও এক মগ লস্যি। লাগে ঝুড়ি ঝুড়ি সুরসুরি হাচ্চো হাচ্চো চিক চিক চিক। দুই পায়ে পড়ে নাগড়া, যাও ভাই হেঁটে আগড়া। আমতলা জামতলা নিমতলা তুমি পাবে, নয় নয় এ তো ঠাট্টা। খাও পেট ভরে গাঁটটা, কাঁচকলা কানমোলা যত খাও খাবে। কাঁচকলা কানমোলা যত খাও খাবে। টক 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 করে টকটা, আর কত দূরে বগদাদ মক্কা। গায়ে ভাগে ঝাঁকা ভাবা ঝাঁকা হাম্বা হাম্বা টিক 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 টিক। ও বলে কি হচ্ছে কি? ও যদি বিয়ে না করে আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে, এই সমাজে মুখ দেখাতে পারবে না। তুমি কি কথা বলছো মা? আমাদের সমাজের তাবর তাবর হাই র্যাঙ্কের মানুষগুলো জেল খেটে ঘুরে এসে সমাজের মাথার মণি হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের লাজ লজ্জা নেই। আর আমার বোনটা সামান্য লগ্ন ভ্রষ্ট হয়ে মুখ দেখাতে পারবে না, তাই কখনো হয় মা? হয় না, হয় না। আপনার বড্ড চাটাং চাটাং কথা। নাম আমার ভোলে, মায়ের নাম শান্তি, তাই সবাই বলে আমি শান্তির ছেলে। আমি পাত্রের দাদা হয়ে অনুরোধ করছি, প্লিজ বিয়েটা শুরু করে দিন, কথা বাড়াবেন না। আমার কথা শুনুন, আমি তো এদেরই গার্জিয়ান। দেশের গার্জেন প্রধানমন্ত্রী, রাজ্যের গার্জেন মুখ্যমন্ত্রী, কিন্তু নিচু তলার যন্ত্রীগুলো কি তাদের কথা মতো চলছে? তাই যদি চলতো তাহলে ভারত আবার সোনার ভারত হতো, বাংলা আবার সোনার বাংলা হতো। আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদের একটা চাকরির জন্য অফিসের দরজায় দরজায় ভিখারির মতো ঘুরে বেড়াতে হতো না। এই সোনার ভারতে সোনার ফসল ফলাচ্ছে যারা, সেই সমস্ত কৃষক বন্ধুদের সারের দাম আগুন আর ফসলের দাম ডাউন বলে আত্মহত্যাও করতে হতো না। কিন্তু আপনার ভাই সঞ্জয় এখনো গয়না নিয়ে আসছে না কেন? গয়না আসলেই বিয়ে শুরু হবে, তার আগে নয়। বৌদি খিদে পেয়েছে, খাই খাই। বিয়ে হবে না, রাস্তায় করতে হবে। না না, আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ প্লিজ আপনারা বিয়ে ভেঙে দেবেন না। খবরদার, তোমরা এই ছোট লোকদের কাছে ছোট হয়ে হাত জোর করবে না। শুনে রাখো, আমি এই ছোট লোক ভিখারি বংশের ছেলের গলায় মালা দেব না। এরপরও যদি ওরা এই বাড়ি ছেড়ে চলে না যায়, তাহলে আমি নিজেদের গলা ধাক্কা দিয়ে তাড়াবো। সামান্য একটা মেয়ে হয়ে তোমার এত বড় সাহস? তোমার এত বড় সাহস হয় কি করে একটা পাঁটার বাচ্চা হয়ে ভদ্রলোকের মেয়েকে বিয়ে করতে এসেছো? মর বুটে না এক থাবড়া। এই কি বলছো, ভেবে বলছো? আমি ভেবেই বলছি। একটা অপদার্থ জানোয়ার হয়ে এত বিয়ে করার শখ কেন রে? খোল মালা, খোল খোল খোল। এই মালা আমি কুকুরের গলায় পরাবো, কিন্তু তোর মতন দুপে জানোয়ারের গলায়। কি? আমার ঠাকুরপো জানোয়ার? অবশ্যই জানোয়ার। আপনার ঠাকুরপো যদি জানোয়ার হয় তাহলে আপনি কি, সেটা একবার ভালো করে ভেবে দেখুন মোটা বৌদি। আমি হাত জোর করছি, প্লিজ আপনারা চুপ করুন। পূজনীয় মানুষ আপনি, সম্মানীয় পুলিশ অফিসার, তাই আপনাকে আমি সম্মান জানিয়ে বলছি, ওদের নিয়ে আপনি এ বাড়ি ছেড়ে চলে যান। রমা, কি বলছিস মা? মা, আমি তোমার পায়ে পড়ি মা, এ বিয়ে তুমি বন্ধ করো। জেনে শুনে তুমি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিও না মা। ও মা, আমি লগ্নভ্রষ্ট হয়ে থাকবো, তবু ওই ঘাতকের হাতে বলে দিতে আমাকে শ্বশুরবাড়ি পাঠিও না গো মা। এই বোন, এই আরে ভেঙে পড়ছিস কেন? তুমি আমার বড় দাদা, যারা বিয়ের আগে এরকম পিশাচের মতন আচরণ করে, তাদের ঘরে গিয়ে আমি কেমন করে বাঁচবো বলো দাদা? ও দাদা, এ বিয়ে আমি করবো না। নাম আমার ভোলে, মায়ের নাম শান্তি, তাই সবাই বলে আমি শান্তির ছেলে। অশান্তি আমি মোটেই পছন্দ করি না, তাই তোকেও অশান্তি দিতে ওই পাঁঠাটার সাথে তোর বিয়ে হতে আমি দেব না। আমার ঠাকুরপো অত সস্তার নয়। আপনারা সবাই শুনে রাখুন, আমিও এই বাড়িতে এই মেয়ের সঙ্গে বিয়ে দেব না। চলে এসো ভাই। বৌদি খিদে পেয়েছে, আমি খেয়ে দে তবে তো যাবো। খাবি? হ্যাঁ খাবো। কি খাবি? রসগোল্লা, পান্তুয়া, দই, ছানা বড়া। ছানা বড়া? এমন পেঁদানি দেব চক্ষু ছানা বড়া করে ছেড়ে দেবো। কি হলো, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আপনি কি খাবেন? আমার গুঁতো না দেওরের মাথা? আমি কিচ্ছু খাবো না, তবে? আমি সোজা চলে যাবো। এই যে দাদা, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? আচ্ছা, আপনি একজন আইনের রক্ষক হয়ে এই রকম একটা পরিবার নিয়ে মুখ বুজে আছেন, এদের নিয়ে আপনি চলেন কি করে? ওদের সঙ্গে লড়তে গেলে মান সম্মান থাকবে না, তাই মুখ বুজে আছি। কারণ বর্তমান আইনে বধূ নির্যাতনের দায়ে জেল খাটার থেকে মাথা নিচু করে স্ত্রীর অত্যাচার মেনে নেওয়া
অনেক সম্মানের। চলি, নমস্কার। কিরে বোন বল, আমি তোকে বাঁচিয়ে দিলাম তো। সত্যিই তুমি আমার বড় দাদা? কিন্তু এই লগ্নভ্রষ্টা মেয়েটাকে নিয়ে আমি এখন কি করব? কে ওকে বিয়ে করবে? আমি অনেক দিনের ইচ্ছা ছিল আমি রমাকে বিয়ে করব, কিন্তু রমাকে বিয়ে করতে সেই হাঁদারাম পবিত্র। এই বিয়ে কি হবে? হাঁদারাম পবিত্র কি রমার স্মৃতিতে সিঁদুর পড়াতে পারবে? যদি না পারে তাহলে তো রমা লগ্নভ্রষ্টা হবে। লগ্নভ্রষ্টা রমার কি হবে? তাহলে কি বেড়ালের ভাগ্যে শিকেটা ঝুলছে? আমি জানতাম এই বিয়েটা হবে না। এই বিয়েটা ভাঙার জন্যই তো সাঁকড়া গহনা দিতে দেরি করলো। এ বুদ্ধি কিন্তু আমার নয়, এ বুদ্ধি মির্জা আফরের মতো বেঈমানের, এমনি চাণক্যের মতো কূটনীতিবিদের, যার অঙ্গুলি হেলন আমি পথ চলে, যার কথা মতো আজ আমি এখানে অপেক্ষা করছি। একটু পরে এই পথে গহনা নিয়ে আসবে সঞ্জয়। সালা সমস্ত গহনাগুলোকে আমি চিন্তাই করে দেবো, কিন্তু তার আগে এই মুখোশটা আমায় পরে নিতে হবে। আমার নাম সঞ্জয়, আর একটা বেশি কথা বললে শেখটার মুখটা আমি এক ঘুষিতে ভেঙে দিতাম। বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে আর এখন গহনার ডেলিভারি, তার উপর আবার মুখে মুখে বড় বড় কথা। কোথায় যাচ্ছেন ভাই? কিন্তু আপনি কে মুখটা মুখোশ দিয়ে ঢেকে রেখেছেন কেন? কথা না বাড়িয়ে ব্যাগটা মারাতে দিন। না না, এই ব্যাগ আমি আপনাকে কিছু দিয়ে দিতে পারবো কিন্তু না। ব্যাগটা যে আমার চাই ভাই, দে দে ব্যাগটা। ওই মেরে মাটিটা পুঁতে দেবো। চল স্যার, চল এখান থেকে। ওই শালা, এটা কি দেখেছিস? দেহ থেকে মাথা থেকে আলাদা করে দেবো। দে দে ব্যাগটা। না না, আমি বেঁচে থাকতে এই ব্যাগ আপনাকে কিছুতেই দেবো না, কিছুতেই দেবো না। কিছুতেই না, 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 না। তবে রে বলো ভাই রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো মন হরি বল। বলো ভাই প্রেম সে কহো শ্রী রাধে শ্রী কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য দই। রাধে রাধে বল গোসাই গোসাই বল গৌর নিতাই বল। বলো ভাই শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো মন হরি বল হরি বল হরি বল। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছেন কালী, ঢাকেশ্বরী ঢাকা। আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয়, আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয়। এখানে কি চাই? তোকে দীক্ষা দিতে চাই। আমি দীক্ষা নেব? হ্যাঁ, আমরা গৌরী নিতাই শুধু দীক্ষা দিয়ে বেড়াই। প্রথমে নাপিত থেকে তোর মাথা নাড়া করব, তারপর তোর কান ফুটো করব, তারপর এই পোশাক খুলিয়ে তোকে আমরা গেরুয়া পোশাক পরাবো, তারপর তোর টিকি ধরে ঘোরাবো, মেরে গায়ের চামড়া তুলে শীতের জ্যাকেট বানিয়ে নেব। ভাই নিতাই কর্ণপাত করিয়া কি শুনিতেছ? কি কহিতেছে ভাই জগাই? শোনো ভাই জগাই, অটুট ধৈর্যের বাঁধ ভাঙিয়াছে মোর, তাই সুদর্শন চক্র না থাকিলেও আছে আধুনিক রিভলভার। যা গুলিতে তোমার বক্ষ হয়ে যাবে একেবারে ছাড়খাড়। কিন্তু কে তোমরা? আগন্তুকের মতন এখানে এসে আমাকে বাঁচিয়ে দিলে। কলের গৌর নিতাই, এসেছি পাপের বদলা নিতে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। ওরে মূর্খ, এই রিভলভার আসল নয়, মেলা তলার দোকান থেকে কেনা খেলনা পিস্তল। এতই যদি থাকে প্রাণে ভয়, তাহলে স্থান পরিত্যাগ করো। ওই বাহু বলে করিব জয়, তোর হবে পরাজয়। কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো? না না, ধন্যবাদ জানানোর দরকার নেই। আপনি ব্যাগটা নিয়ে বাড়ি যান, কারণ গয়নার জন্য বিয়েটা আটকে আছে। আমি দেখছি ওই জানোয়ারটাকে। তবে শুনুন, এটা কিন্তু আমার একটা ছদ্মবেশ।
দেখুন এটা কিন্তু অনেক আগেই আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু এইভাবে আপনারা এইভাবে আমরা ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়াই আর টাকা রোজগার করি। আপনাদের আমি কোনোদিন ভুলবো না। চলুন আমি আপনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে না না তা কি করে হয়, উনি একজন মহিলা হয়ে এখানে একা থাকবেন, তা সে উনিও বরং আমাদের সাথে চলুক। আবার তুই এবার আমি একা নই, আমার সঙ্গে আছে আমার দুই সাগরে দেয়। চল মাগিটাকে তুলে নে, এই চল চলো, চলো। মেরে ব্যাগটা কেড়ে নে, চল। একই সর্বনাশ হয়ে গেল, আপনাকে বাঁচাতে সেজে ওই মেয়েটারই সর্বনাশ হয়ে গেল। কিন্তু আমি এখন কি করব? একদিকে আমাকে বাঁচাতে সেই মেয়েটা সর্বনাশ, আর একদিকে আমার বোনের বিয়ের সমস্ত গহনা চিন্তাই। না না না, বোনের বিয়ের গহনা তো আবার আমরা কিনতে পারবো, কিন্তু ওই মেয়েটা যে আমাকে বাঁচাচ্ছে সেই শয়তানগুলোর কবলে পড়লো। আপনি বাড়ি যান, ব্যাপারটা সবাইকে গিয়ে বলুন, আর আমি ততক্ষণে দেখি ওকে গুন্ডাদের কবল থেকে কি করে বাঁচানো আপনি যায়। ঠিক বলেছেন, আমি বাড়ি যাব, তারপর বাড়ির সবাইকে নিয়ে যাব আমি থানায়। আমার জন্য যে মেয়েটা বিপদে পড়েছে তার পাশে আমি থাকবো, এই কথা আমি আপনাকে দিলাম। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তুমি নিশ্চিন্ত থাকো, আজকে রাত্রের মধ্যেই আমি আমার বোনের বিয়ে দিয়ে দেবো। ওই রকম একটা ওঁচাটে ছেলের সাথে বোনের বিয়ে না দিয়ে আমি আমার বোনের বিয়ে খুব ভালো ছেলের সাথেই দেবো। কিন্তু দাদা এরকম ছেলে আপনি এখন কোথায় পাবেন? কে এসে রমাকে এই বিপদ থেকে বাঁচাবে? না না, আমার আর কোনো বিপদ নেই, বরং ভয়ঙ্কর বিপদের হাত থেকে আমি বেঁচে গেলাম। আমার এতটুকু দুঃখ নেই দাদা, তুমি না থাকলে আমার বাকি জীবনের দিনগুলো হয়তো ভয়ানক হয়ে যেত। বিয়ে ভেঙে গিয়ে সবাই দুঃখ পায়, আমার আনন্দ হচ্ছে দাদা। কিন্তু তোর দাদাকে একবারও ভেবেছে তোর ভবিষ্যৎ কি হবে? এরপর তোকে কে বিয়ে করবে? বড়দা বরযাত্রী সব চলে গেল কেন? তোমার জন্য, বুঝেছো? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। ভগবানের লেখা কে খণ্ডাতে পারে? ভগবান যা লিখেছেন তার বাইরে কিচ্ছু হতে পারে না। স্বয়ং প্রজাপতি ঋষি লিখেছেন যে ওই পাঁঠাটার সাথে আমার বোনের বিয়ে হবে না, ও বিয়ে না করে বাড়ি থেকে চলে যাবে। আবার এটাও তিনি লিখেছেন ঠিক সেই সময় তুমি এসে দাঁড়াবে আমার পাশে, আর আমি আমার বোনকে তোমার হাতে তুলে দেব। প্রজাপতির ইচ্ছায় বিবাহ হয়, আর আমি বিষাক্ত প্রজাপতি হয়ে ছক কষে বোনের বিয়েটা ভেঙে দিয়ে বোনকে তুলে দিলাম তোমার হাতে। ভবিষ্যৎ পরিকল্পনা আলাদা আছে বলে। ওকে, এই শোনো, আমি কিন্তু আমার বোনকে খুব ভালো ছেলের হাতেই দিলাম। কেমন? বড়দা। কি হলো, কি বুঝলে? হবু মামা দেখলে তো? আরে তুমি এ বাড়ির বউ হওয়ার আগে তোমার দাদা তো এ বাড়ির জামাই হয়ে গেল, ওই বাদল। এখন শুধু তোমার দাদা নয়, তোমার নন্দাই। কি রে রমা, তুই খুশি তো? আমার এই সহজ সরল বদ্দার উপরে আমরা কোনোদিনও কোনো কথা বলিনি। দাদা আমাদের মঙ্গল চায়, তাই দাদার সিদ্ধান্তে আমি খুশি। মা মা, দেরি না করে তাড়াতাড়ি তুমি মেয়ে জামাইকে বরণ করে ঘরে তোলো, আর তোমার যা গহনা আছে তাই দিয়ে তুমি আমার বোনকে সাজিয়ে দাও, যাও। কিন্তু সিঁদুর দানের পর্ব? এই যে সিঁদুর নিয়ে এসে গেছি, আমি তোমাদের বংশের কুল পুরোহিত, আমি আশীর্বাদ করছি তোমরা সুখী হও। দাও বাবা, সিঁদুর পরে দাও। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। ও আমাদের কথা শুধু মনে রেখো, সুখে সংসার করে সুখে থেকো। ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সাত পাকে বন্দি হবে আজকে শুভ। কি আমি কি দেখছি মা, রমার সাথে বাদলের বিয়ে? তাহলে ওরা গহনার জন্য ওরা বিয়ে না দিয়ে বাড়ি থেকে চলে গেছে। কিন্তু তোমার একই অবস্থা, চোখে মুখে রক্ত, কি হয়েছে? কি হয়েছে? ওনার গহনা কোথায়? বল সঞ্জয়, বল। চলো চলো দাদা, একদল গুন্ডা আমাকে মেরে আমার থেকে সমস্ত গহনা ছিনতাই করে নিয়েছে দাদা। বলো তো, তখনই বললাম আমি সঞ্জয়ের সঙ্গে যাই, ইস এতগুলো গহনা চিন্তাই হয়ে গেল। শুধু তাই নয়, একটা মেয়ে আমাকে বাঁচাবার জন্য এগিয়ে এসেছিল, সেই মেয়েটা শয়তানগুলো তুলে নিয়ে গেছে ওকে রেপ করবে বলে। না, হতে পারে না। আমার ভাইকে বাঁচাতে গিয়ে যে মেয়েটা বিপদে পড়েছে আমি তাকে উদ্ধার করব। আমি তাকে কি করবেন? আমাকে বাঁচাবেন? কি হবে বাঁচিয়ে? আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। বলুন, আপনারা বলুন, কিন্তু আপনার কি অবস্থা? এর থেকে খারাপ অবস্থা একটা মেয়ের জীবনে কি আর হতে পারে? তুমি কি হয়েছে আমাকে বলো তো। আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ওই পশুর দল। আমি গণধর্ষিতা। সে কি? ওই তিনজন গুন্ডা প্লিজ মিলে। প্লিজ আপনি চুপ করুন না। কেন কেন চুপ করবো? লজ্জা করে না আপনাদের? এই আমাদের সমাজ যেখানে দিনের পর দিন মেয়েরা ধর্ষিতা হচ্ছে, তার কোনো প্রতিকার নেই। এদিকে নারী মুক্তি আন্দোলন করে, মহিলা সমিতি করে মেয়েদের বোঝানো হচ্ছে এই দেশ নাকি মেয়েদের নিয়ে
নিয়ে ভাবছে। তুমি একদম ঠিক কথা বলেছো। ঠিক কথা বলেই তো আমার জীবনে সবকিছু বেঠিক হয়ে গেল। আজ যে সম্মান আবার চলে গেল, সেই সম্মান কি আমার আর ফিরে আসবে? না না, ওই পাপিকে খুঁজে বার করতে হবে। কি হবে খুঁজে বার করে? তাকে শাস্তি পেতে হবে। শুনুন আপনারা, আমি একটা মহিলা হয়ে আর একটা মহিলার পক্ষ নিয়ে থানায় যাব। প্রয়োজনে আমি নিজে খুঁজে বার করব ওই জঙ্গলি মানুষগুলোকে যারা এরকম একটা মেয়ে এত বড় সর্বনাশ করেছে। আমি আর কিচ্ছু চাই না, শুধু অপরাধীর শাস্তি চাই, শাস্তি। তুমি কি এই নিয়ে থানায় যাবে? অবশ্যই যাব। না যাবে না? নিশ্চয়ই যাব। অন্যায়ের প্রতিবাদ করা আমার ধর্ম, তাই আবার আমি মহিলা সমিতির সকল সদস্যদের নিয়ে থানায় যাব, থানায়। বলে পাপড়ির কথাগুলো আমার একটু ভালো লাগলো না। যে মেয়ে কথায় কথায় থানায় যেতে পারে, চোর গুন্ডাদের সঙ্গে লড়াই করতে পারে, সেই মেয়ে সংসার করবে কি করে? না না সঞ্জয়, ওই পাপড়িকে এই বাড়ির বউ করার আগে আমাদের 10 বার ভাবা উচিত। মা এসব কি বলছো তুমি? এখন বেশি কিছু বলছি না, আগে আমি আমার মেয়ে জামাইকে বরণ করে ঘরে তুলি, তারপর তোর আর পাপড়ির বিয়ের ব্যাপারে কথা বলবো। এসো বাবা, আয় মা। দাদা দাদা, ও বাবা, মা এসব কি বলে গেল? পাপড়ি পাপড়ির কথা বাদ দিয়ে এখন এই মেয়েটার কথা ভাব ভেবেছি, সেই মেয়েটার কি হবে? কি আর হবে? ধর্ষিতা মেয়ের মূল্য নর্দমার পাকের মতো, সবাই দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নেবে। আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো ভদ্র সমাজের মেয়েরা স্বামী নিয়ে সন্তান নিয়ে সংসার করছে, আর আমাকে আমাকে শরীর বিক্রি করে খেতে হয়। না না না, এসব কি বলছেন আপনি? এ হয় না। হ্যাঁ হ্যাঁ, এটাই হয়, এটাই হয়। পতিতাপল্লীর মেয়েরা স্বেচ্ছায় শরীর বিক্রি করে না, বাধ্য হয় শরীর বিক্রি করতে। জানেন, অনেক স্বামীরা আছে তাদের স্ত্রীদের বিক্রি করে দেয় বেশ্যাপল্লীতে, বাধ্য করায় শরীর বিক্রি করতে। আবার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক স্বামীহারা স্ত্রীকে শরীর বিক্রি করে খেতে হয়। কারণ কারণ এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা আজ ভোগের সামগ্রী। এখানে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা হয় ধুমধাম করে, ঢাক ঢোল পিটিয়ে অসুর বধের পূজা হয়। কিন্তু সে অসুরের দল দিনের পর দিন ধর্ষণ করছে হাজার হাজার মেয়েকে। ঠিক আছে, এভাবে আমি ধর্ষিত হয়েছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই জীবন আমি রাখবো না, আমি আত্মহত্যা করবো। কেন তুমি আত্মহত্যা করবে? কেন তুমি মরবে? তুমি বাঁচবে, এই সমাজে তুমি মাথা উঁচু করে বাঁচবে, আর আমি তোমাকে বাঁচার রাস্তা তৈরি করে দেবো। শোনো, কিছুক্ষণ আগে আমি আমার বোন রমাকে বাঁচিয়েছি, আর তুমি ধর্ষিতা হয়েছে বলে তুমি মরতে পারো না। আমার ভাই সঞ্জয় তোমাকে বাঁচাবে, তোমাকে বিয়ে করে। দাদা দাদা, এসব কি বলছো তুমি? পাপড়ি আমার বাগদত্তা, আমরা দুজন দুজনকে ভালোবাসি দাদা। আপনি কিন্তু তোকে বাঁচাতে গিয়ে বিপদে পড়েনি, এই মেয়েটা তোকে বাঁচাতে গিয়ে ধর্ষিতা হয়েছে, অতএব এর কথা তোকেই ভাবতে হবে। কিন্তু তুমি পাপড়ির কথা একবারও ভাববে না? আমার কথা কে ভাববে? আমার ভাই সঞ্জয় ভাববে। এই সমাজে অনেক ছেলে আছে যে পাপড়িকে বিয়ে করে নেবে, কিন্তু একটা ধর্ষিতা মেয়ের অবস্থা কি হবে? ওরে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছিলেন। তিনি এক বিধবাকে তার পরিবারের বউ করে নিয়ে গিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছেন। আর আজ আমি এক ধর্ষিতা মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দিয়ে আর একটা ইতিহাস তৈরি করব। আর একটা নে ভাই, তাড়াতাড়ি। আমি পারবো না দাদা। আমি আত্মহত্যা করবো। শুনছিস ভাই, আত্মহত্যা করবে জেনেও তুই চুপ করে থাকবি? পাপড়িকে আমি ঠকাতে পারবো না দাদা। আমার মৃত্যু আপনি চোখের সামনে দেখতে পারবেন তো? দেখুন, আমি হাত জোড় করে আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে বলছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন। আমি পারবো না, বিশ্বাস করুন। আমি আপনার পায়ে ধরে বলছি, আমাকে স্বীকৃতি দিয়ে এই সমাজে আপনি আমার সম্মান ফিরিয়ে দিন। হ্যাঁ, আমি তোদের দুজনেরই পায়ে ধরে বলছি, তোরা এক কাজ কর, তোরা দুজনে মিলে বিবাহ করে নিয়ে না, সব সমস্যার সমাধান করে দিই। দাদা, পাপড়ির কি হবে তুমি একবারও ভেবে দেখেছো? পাপড়ির দায়িত্ব আমি নিলাম, ওর সিঁথিতে সিঁদুর পরানোর ব্যবস্থা আমি করে দেবো। কি বললে? কি বললে দাদা? তুমি পাপড়ির সিঁথিতে সিঁদুর পরাবে? আমি কি তাই বললাম? আমি তো তা বলিনি। আমি বললাম যে আমি পাপড়ির স্মৃতিতে সিঁদুর পরানোর ব্যবস্থা করব। কিছুক্ষণ আগে যেমন ভাবে রমার স্মৃতিতে আমি সিঁদুর পরানোর ব্যবস্থা করেছি, ঠিক তেমনি ভাবে পাপড়িকে। ইম্পসিবল! পাপড়ি অন্য কাউকে নিজের স্বামী হিসেবে কোনোদিন মেনে নেবে না, আর আমিও পাপড়ি ছাড়া অন্য কাউকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না দাদা। তাই আপনার কৃতজ্ঞতা বোধ। আর যদি আপনার জীবনহানি হতো, তাহলে কি পাপড়ি আপনার সাথে সহমরণ করতো? করতো না। এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারো নয়। তাই তো আপনার জন্য আমার এত বড় ক্ষতি হলো, আপনি কিন্তু আমার হাত ধরে উপকার করতে পারছেন। আচ্ছা, কি করে পারবো বলুন তো? বলুন কি করে পারবো? শত বাধা বিপত্তি, সামাজিক চাপে পড়ে কি রানী চণ্ডীদাস রোমিও জুলিয়েটের প্রেম বন্ধন ছিন্ন হয়েছিল? না না, হয়নি। ঠিক তেমনি আমরা দুজন দুজনকে যে জীবন দিয়ে ভালোবাসি। আচ্ছা, আপনি বলুন তো, আমরা কি করে পারবো একে অপরকে ছেড়ে থাকতে? বলুন, আপনি বলুন। থাকতে হবে না। এই দেখুন, আমি এক শিশি বিষ এনেছি, এই বিষ খেয়ে মরবে। ওর কলঙ্কিত জীবনের পাশে কেউ যখন নেই, তখন এই পৃথিবীতে ওর বেঁচে থাকার অধিকারও নেই। নেলতা, এই বিষ খেয়ে তুই এই বাড়িতেই মর। নাম আমার ভোলে, মায়ের নাম শান্তি, তাই সবাই বলে আমি শান্তির ছেলে। অশান্তি কিন্তু আমি মোটেই পছন্দ করি না। নেহাত মেয়েদের মা বোনের চোখে দেখি, নইলে আমি তোমাকে বিয়ে করে তোমার সম্মান বাঁচিয়ে দিতাম। তাই আমি নই, আমার ভাই তোমাকে বিয়ে করে তোমার সম্মান। কি বলছো দাদা? আমি তোকে কাজ করতে হবে। কাউকে ভালোবাসলে যে তাকে বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই। দূরে থেকেও তো ভালোবাসা যায়।
নয়। একটা কথা তুই ভালো করে ভেবে দেখ, এই মেয়েটা যদি সত্যি সত্যি আত্মহত্যা করে তাহলে তোর অবস্থা কি হবে? গ্রামবাসী, প্রতিবেশী সবাই তোর দিকে আঙুল তুলে কথা বলবে, ওর মৃত আত্মা তোকে তাড়া করে বেড়াবে, তোর বিবেক তোকে বারবার দংশন করবে। তার চেয়ে তুই, আমরা সকলে মিলে চেষ্টা করে একটা ছেলে থেকে পাপড়ির বিয়ের ব্যবস্থা করব। আমি তোর বড় দাদা হয়ে হাত জোর করে অনুরোধ করছি, এই মেয়েটাকে তুই বাঁচা। না, আমি বাঁচতে চাই না। দে মত না দে, ওই বিষের শিশি আমাকে দে। ওই বিষ খেয়ে এক্ষুনি এই বাড়িতেই আমি আত্মহত্যা করব। নাম আমার বলে মায়ের নাম শান্তি, তাই সবাই বলে আমি শান্তির ছেলে। অশান্তি কিন্তু সত্যি আমি মোটেই পছন্দ করি না। তুমি মরবে কি? কেন তুমি মরবে? তুমি বাঁচবে। আমি তোমাকে বাঁচার রাস্তা তৈরি করে দেবো। শোনো, আমার ভাই যদি তোমাকে বিয়ে না করে তাহলে আমিই তোমাকে মেরে তোমার মুখ ভেঙে দেবো। লেখাপড়া শিখে শিক্ষিত হয়েছো, হ্যাঁ? একটা মেয়ে তোমাকে বাঁচালো আর তাকে তুমি বাঁচাতে পারছো না। ও তোমার চোখের সামনে বিষকে আত্মহত্যা করবে আর তুমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। অপদার্থ। ও বিষ খাবে না, আমি খাবো। আমি এই দাও তো, দাও। তুমি কি করছো দাদা? না দাদা না, ওই বিষ তুমি খেও না। তাহলে গুন্ডারা যে রক্ত তোর শরীর থেকে ঝরিয়েছে, সেই রক্ত দিয়ে যে তোর জীবন বাঁচিয়েছে তার সম্মান বাঁচা। আপনি মানুষ নন, আপনি ভগবান। সেকেন্ড রাউন্ড ঝেড়ে দিলাম। বিষাক্ত প্রজাপতি বিষ ঢালতে শুরু করে দিল। আমার ভাই সঞ্জয়ের বিয়ে হওয়ার কথা ছিল পাপড়ির সাথে, দিয়ে দিলাম লতার সাথে। মায়েরি, কি সুন্দরভাবে খেলাটাকে আমি ঘুরিয়ে দিলাম। খেলা শুরু হয়ে গেছে, এরপর আরো খেলা জমবে। আর সেই খেলা দেখার জন্য অনেক দর্শক বসে আছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমার মনে হয় এমন কুটিল খেলা এর আগে আপনারা দেখেননি। বল যেমন খেলোয়াড়দের পায়ে পায়ে ঘোরে এক পা থেকে আরেক পা, ঠিক তেমনি এই নাটকের চরিত্রগুলো কেমন হঠাৎ হঠাৎ পাল্টি খেয়ে যায়। দেখুন, এই খেলার প্রধান খেলোয়াড় একটা প্রজাপতি। ওং প্রজাপতি নমঃ। প্রজাপতির ইচ্ছায় বিয়ে হয়, তবে এই প্রজাপতি সেই প্রজাপতি নয়, এ হলো মানুষ প্রজাপতি। সেই মানুষ প্রজাপতির ইচ্ছায় কেমন বিয়েগুলো হয়ে গেল। যার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা তার সঙ্গে না হয়ে বিয়ে হয়ে গেল অন্যজনের সাথে। সবই হলো ওই প্রজাপতি ছকবাজি। তবে কে সেই প্রজাপতি? এই সেই বিষাক্ত প্রজাপতি এক সময় মুখোশ খুলে বলবে, মানুষ রূপী অমানুষ হয়ে শুধু মানুষের করি ক্ষতি, হাসতে হাসতে চালাই ছুরি, আমি বিষাক্ত প্রজাপতি। ভালো। কে সেই বিষাক্ত মানুষ? তার বিরুদ্ধে লড়তে হবে, তা নাহলে অশান্তির আগুনে পুড়ে মরবে এই সমাজের প্রত্যেকটা মানুষ। আমি সমস্ত ঘটনা থানায় গিয়ে জানিয়ে এসেছি। প্রকাশ্য রাস্তা থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, পুলিশ যদি কোনো স্টেপ না নেয় তাহলে আমি নিজে মহিলা সংগঠন করে খুঁজে বার করব ওই আসামিকে। থানা, পুলিশ, আদালত নয়, এই জনগণই তার বিচার করবে। নাহলে তো মেয়েদের উপর অত্যাচার বেড়েই যাবে। একদম ঠিক বলেছিস, আমিও তোর সঙ্গে একমত বোন। যে ঘটনা ঘটে গেছে সেটা সমাজে একটা লজ্জাজনক ঘটনা। এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটা তো আমাদেরই দেখতে হবে। এই যে আমি বিয়ে করে বউ এনেছি, তুই আমার বোন, এ বাড়িতে এখন দুজন তোরা মহিলা। যে কোনো মুহূর্তে এই জানোয়ারের দল তোদের দুজনের ক্ষতি করে দিতে পারে। থাক থাক, ওসব ভাবনা আমি পরে ভাববো। তুই এখন নতুন বউ নিয়ে বাড়িতে এসেছিস, আমি ছোট বোন হলে নতুন বৌদিকে আগে বরণ করে ঘরে তো তুলি না। মানে না না, কোনো মানে ফানে নয়। আজকে বড় আনন্দের দিনে যা হওয়ার খুব ভালোর জন্যই হয়েছে দাদা। আমি এক্ষুনি ফোন করে সানাই পার্টি ভাড়া করছি। আজ সন্ধ্যায় লোকজন ডেকে বাড়িতে উৎসব হবে। না তুমি শোনো। না না, আমি কোনো কথাই শুনবো না। আমার রামচন্দ্র দাদা আমার সীতা বৌদিকে ঘরে এনেছে। এসুক এসুক পাড়া প্রতিবেশী, আমরা সবাই মিলে আনন্দ করি। কি হয়েছে? তুমি এখানে আনন্দ করছো আর আমার তো বুকটা ফেটে যাচ্ছে। কেন, কি হয়েছে দাদা? আমার ভাই সঞ্জয়কে আমি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না মানে? হ্যাঁ, রাগ করে কোথায় চলে গেছে। কতবার ফোন করছি, বাঁদরটা ফোনের সুইচটা পর্যন্ত বন্ধ করে রেখেছে। ও ভাই, ভাইরে কোথায় গেলি? হঠাৎ কি এমন হলো? তুমি তো জানো লতা বলে মেয়েটা আমার ভাইকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। হ্যাঁ জানি। কিন্তু এটা তো তুমি জানো না, লতা বিষকে আত্মহত্যা করতে যাচ্ছিল। সে কি বলছেন? ঠিকই বলছে। আচ্ছা শোনো, যে মেয়েটা আমার ভাইকে বাঁচিয়েছে আমার তো উচিত তাকে বাঁচানো। 100 বার উচিত। কিন্তু আমার ভাই তো সেটা মানছে না। সে কি? সেই জন্যই তো রাগ করে কোথায় চলে গেছে। না না, এর জন্য আবার রাগের কি আছে? নিজের বউ রমার সম্মান বাঁচাতে যেমন রমার সাথে আমার বিয়ে দিয়েছে, তেমনি ধর্ষিতা মেয়ে লতাকে বাঁচাতে লতারও বিয়ে দিয়েছে। বাহ, এই তো খুব ভালো খবর। না, ভালো খবর নয়, তোমার কাছে ওটা খারাপ খবর। মোটেই খারাপ খবর নয়। একটা অসহায় মেয়ে স্বীকৃতি পেয়েছে, এ তো খুব ভালো
খবর? আমি তো জানি পাপড়ি ওরকম মেয়েই না, প্রতিবাদী মেয়ে। প্রতিবাদ জানাতে লতার হয়ে থানায় গেছিল, বলো যাওনি? হ্যাঁ গেছি তো, কিন্তু দাদা সঞ্জয় রাগ করেছে কেন? সঞ্জয় রাগ করবে না? সঞ্জয়ের সাথেই তো আমি লতার বিয়েটা দিয়ে দিয়েছি। আপনি যা বললেন সব সত্যি? সত্যবাদী যুধিষ্ঠির মিথ্যে কথা বলেছিলেন অশ্বত্থামা হত ইতি গজ। আমি কিন্তু সত্যি কথা বলছি, ভাইয়ের সাথে আমি লতার বিয়ে দিয়েছি। নাম আমার ভোলে, মায়ের নাম শান্তি, তাই সবাই বলে আমি শান্তির ছেলে। না না, আপনি আমার সাথে মজা করছেন। আমি তোমার সাথে মজা করবো? আমার ভাই রাগ করে কোথায় চলে গেছে, কষ্টে দুঃখে বুকটা ফেটে যাচ্ছে, আর আমি শুধু মজা করবো? দাদা তুই তো কিছু বল, উনি কি বলছিস? কি বলবো? সত্যি এই অঘটন ঘটে গেছে রে বোন। আমি দাদা হয়ে তোকে সে কথা বলতে পারিনি। আমি নিজে বিয়ে করে কি শান্তি পাবো? কি করো মা, কিছু বলো। বলার কোনো ভাষা নেই বলেই তো তোমরা এতক্ষণ নিজেদের মধ্যে কথা বলছিলে, আর আমি পাথর হয়ে দাঁড়িয়েছিলাম। জানি না আমি পাপড়ি দিকে কি বলে সান্ত্বনা দেবো। তুই কি করে সান্ত্বনা দিবি? আমি তো তোকে সান্ত্বনা দিলাম বাদলের সঙ্গে তোর বিয়ে দিয়ে, ধর্ষিতা মেয়ে লতাকে সান্ত্বনা দিলাম আমার ভাই সঞ্জয়ের সাথে বিয়ে দিয়ে। আর তুমি একটা মেয়ে হয়ে পড়ে পড়ে মার খাবে নাকি? আমার মতো এরকম একটা দামড়া পুরুষ মানুষ থাকতে আমি তোমার আইবুড়ো নাম ঘুচিয়ে দেবো। কি বলছেন কি আপনি? ছি 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 ছি, আমি আপনার ভাইয়ের প্রেমিকা সঞ্জয়ের বাগদত্তা, আপনাকে আমি ভাসুরের চোখে দেখি। আর ভাসুরের চোখে দেখে কি হবে? আমার ভাই তো অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। আমি তো বুঝতে পেরেছি তোমার বুকটা ফেটে যাবে, ওই জন্যই তো আমি দৌড়তে প্লিজ দয়া করে এবার আপনি চুপ করুন। বড় দাদা চুপ করে থাকলো, আমি কিন্তু চুপ করে থাকবো না। আমি তোর বড় দাদা, আমি বিয়ে করে বউ নিয়ে সুখে সংসার করবো, আর তুই আই বুড়ো হয়ে থাকবি, এটা তো হয় না। তাই ভোলাদা যেমন তার বোন এই রমাকে আমার হাতে তুলে দিয়েছে, তেমনি তুই আমার বোন, তোকেও আমি ভোলাদার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। হ্যাঁ, কি বলে? আমি তোমাকে বোন দিয়েছি বলে তুমি আমাকে বোন দেবে? না না না, তার কোনো মানে হয় না। এটা কি এদেশের ভোটারদের মতো নাকি, যে ভোটের আগের দিন রাত্রিবেলা আচ্ছা করে বাংলা মদ মুরগির মাংস আর ভাত খাই দিল, পরের দিন ব্যালট বক্স ভরে গেল? না না, এটা বিয়ে থাওয়ার ব্যাপার, একে অপরকে পছন্দ অপছন্দের ব্যাপার। আমার ওকে পছন্দ হলেও ওর তো আমাকে পছন্দ নাও হতে পারে। না তা নয়। তা নয় তো কি? তুমি কি ভেবেছো আমি পারি না? না পারবো না? হ্যাঁ, আমি বাসন মাজতে পারি, আমি ঘরদোর পরিষ্কার করতে পারি, আমি হ্যাঁ আমার বড়দা রান্নাও করতে পারে। ও বাদল, বলো না তোমার বোনকে বিয়ে করা আমার উচিত হবে? কিন্তু তুমি এই মুহূর্তে বিয়ে না করলে ওকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। বলে দাও, তোমার পায়ে পড়ি বলে দাও। পায়ে পড়তে হবে কেন? আমি তো রাজি। তাই যদি হয় তাহলে তো আপনি লতাকেই বিয়ে করতে পারতেন, তাহলে সঞ্জয়কে আমাকে হারাতে হতো। কি পাগলের মতো কথা বলে বলো দেখিনি? লতা এরকম একটা পাতলা পুচকে মেয়ে, আমার এরকম দশাশয় হোমরা চোমরা চেহারা, ওর সাথে আমাকে কখনো ম্যাচ করে? আমার ভাইয়ের সাথে ম্যাচ করেছে বলি তো একটা ম্যাচিং এর একটা ব্যাপার আছে না, একটা ম্যাচিং এর ব্যাপার। আমি তো জানতাম যে এখানে কোনো ভালো ছেলে পাবো, তার সাথে আমি পাপড়ির বিয়ের সবাই জানে পাপড়িদির সাথে আমার ছোটদার প্রেম আছে, তাই ওকে মেনে নিয়ে এই বিয়ে কেউ করবে না। তাই তোমাকে বিয়ে করতে হবে। বলে দাও। না দাদা হয় না। আমিও বলছি তুমি আমার বড়দাকেই বিয়ে করো পাপড়িদি, তুমি সুখী হবে। সত্যি আমার বড়দার মতন ভালো মানুষ বলে তো কাউকে না পেয়ে সে নিজেই বিয়ে করতে রাজি আমার হয়েছে। না নিজেকে খুব ছোট লাগছে, খুব ছোট লাগছে। আমি কি বিয়ে পাগলা হয়ে গেছি নাকি? না, আমি সমাজসেবী মানুষ। মানুষের বিপদে প্রথমে আমি ঝাঁপিয়ে যাই। এই যে মেয়েটা বিপদে পড়েছে, কেউ কি এসছে? আসেনি, কিন্তু দেখো আমি মা বিশালাক্ষীর পায়ের সিঁদুর নিয়ে অলরেডি হাজির। আমি তো ভেবেছিলাম যে এখানে কোনো ভালো ছেলে পাবো, এই সিঁদুর দিয়ে তার বিয়ের ব্যবস্থা করবো। কাউকে দেখছি না, কেউ আসছে না। কিন্তু লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ইলেকশনের প্রার্থী হতে বলুন, তখন দেখবেন ওই টিকিট পাওয়া নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে। কিন্তু একটা অসহায় মেয়েকে বাঁচাতে কোনো বন্ধুই এগিয়ে আসছে না। তারা সবাই দেখুক এই বয়সে আমি কেমন করে একটা অসহায় মেয়েকে স্ত্রীর স্বীকৃতি দিলাম। থার্ড রাউন্ড খেলে দিলাম। বিষাক্ত প্রজাপতি পাপড়ির স্মৃতিতে সিঁদুর নয় বিষ ঢেলে দিলাম। শালা নিজেই এবার বিয়েটা করে ফেললাম। এই কি করলেন আপনি? বিয়ে করলাম, বোনের বিয়ে দিয়েছি, ভাইয়ের বিয়ে দিয়েছি, নিজেও বিয়ে করলাম। চলো এবার সকলে মিলে ভালো করে সংসার। বিয়ে করে ফেললাম ভাই, পাপড়ি খুব কষ্ট পাচ্ছিল। তাই তুমি কি করেছো দাদা? তুমি পাপড়ির স্মৃতিতে সিঁদুর পরিয়ে তো বৌদি করে দিয়েছি, মেনে নে। অসম্ভব। কেন অসম্ভব? কিসের জন্য অসম্ভব? আমাদের দেশের তাবর তাবর নেতারা একবার দাদাকে ধরছে, একবার দিদিকে ধরছে, একবার লাল পতাকা, একবার সবুজ পতাকা, একবার গেরুয়া পতাকা ধরছে। তাহলে তোর প্রেমিকা তোর বৌদি হবে, এটা তুই কেন মেনে নিতে পারছিস না? তুই আমাকে বললাম ভাই। এই পাপড়ি, ওই সিঁদুর তুমি মুছে ফেলো। আমি কিন্তু তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। তোমার আমার এতদিনের ভালোবাসার সম্পর্কটা মুছে যেতে পারে না পাপড়ি। আমি অন্য কাউকে নিজের স্ত্রী হিসেবে কোনোদিন মেনে নিতে পারবো না, জানো? আর তুমিও কোনোদিন ওই সিঁদুর পরে সুখী হতে পারবে না।
তোমায় নিয়ে আমি এতদিন যে ভালোবাসার রঙিন ছবি দেখেছি, সেই ছবিটা জল ছবি হতে পারে না। তুমি সবাইকে বলে দাও যে সিঁদুর মিথ্যে, তোমার আমার ভালোবাসাটাই শুধু সত্যি। তুমি সবাইকে দেখিয়ে দাও যে তুমি শুধু আমার, সবাইকে তুমি বুঝিয়ে দাও যে তোমার আমার ভালোবাসার সম্পর্ক মিথ্যে নয় পাপড়ি, মিথ্যে নয়, মিথ্যে নয়, মিথ্যে। যা বলবো সেটা বাস্তব সত্য। আমি ভারতীয় বঙ্গ নারী, তাই আমার কাছে সিঁদুর আগে। তাই আমার স্মৃতিতে যে সিঁদুর দিয়েছে সেই আমার স্বামী। ঈশ্বর, আমার জীবন নিয়ে তুমি কি নতুন খেলা শুরু করলে? না না না, আকাশটা কোনো এই মুহূর্তে আমার মাথার উপর ভেঙে পড়ছে না। কেন একটা ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছে না? কেন এই মুহূর্তে প্রচন্ড একটা ঝড় এসে সবকিছু লন্ড ভন্ড করে দিচ্ছে না? কেন? কাচেরি মতো আমি ভেঙে যাই আঘাতে, পারি কই ভাঙা জীবন জোড়ার লাগাতে। হিসেবের ক্ষতি ছাড়া পাই কতটুকু, ভেঙে যায় ওতে যে রক্ত গোলা চিরদিনই কাটাতে নেভাতেই প্রদীপ আমার আসে যে ভেঙে যায় ডাকে না কেউ তো দুটি হাত বাড়িয়ে, ধুধু এই আধার আছি আমি হারিয়ে। মুখোশের আড়ালেতে ঢেকে রাখি ভেঙে যায় ফোটে যে রক্ত গোলা চিরদিনই তার কাটাতে। বাপরে কেঁদে কোনো লাভ হবে না বাবা। হ্যাঁ, ঝড় উঠবে, বজ্রপাত হবে, আকাশ ভেঙে মাথার উপর পড়বে, তবু মদ আমি কিছুতেই ছাড়বো না বাবা। হ্যাঁ, আমার নাম হলো গিয়ে নরেন চক্রবর্তী। এই নরেন চক্রবর্তীর নামে মদের থেকে সিন্নি বলে। হ্যাঁ, এবার নেশাটা একটু জমেছে। যা বোতলও তো খালি, দোষ চালা। কিন্তু আর একটু না হলে তো নেশাটা পুরোপুরি চলবে না। কিন্তু পকেটেও তো পয়সা নেই, মাল কিনবো কি দিয়ে? ছি ছি কাকা, এখনো তোমার চেতনা হলো না? এই মদনা, তুই আবার জ্ঞান মারতে চলে এলি? হ্যাঁ, তোকে আমি বলেছি না আমার মদ খাওয়া নিয়ে কোনো কথা বলবি না। কেন বলবো না? মদ খেয়ে খেয়ে নিজেকে নিঃস্ব করেছো, আবার ফুলের মতো মেয়ে ওই লতা জীবনটাও নষ্ট করেছো। এই চুপ চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। শোন শোন মদনা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখাবে না, বুঝতে পেরেছি? কেন দেখাবো না?
কাকা তুমি এত নির্মম কেন? নিজের মেয়ে না হলেও লতা তো তোমার মেয়ের মতো, সেই মেয়েটার কথা তুমি একটু ভাববে না? কেন ভাবো না, কেন ভাবো না? লতা আমার একমাত্র ভাইজি, ওর জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে রে। থাক, আর দুশ্চিন্তা করতে হবে না, তার চিন্তা সে করে নিয়েছে। তোমার ভাইজি লতা এবার একটা সুন্দর জীবন পাবে। কাকা তুমি হাসছো কেন? হাসছি এই কারণে, আমি তো জানি ভদ্রলোকের ছেলে সঞ্জয়ের সাথে লতার বিয়ে হয়ে গেছে। এ খবরও তুমি জানো? কেন জানবে না? কাকা চক্রান্তেই তো এই বিয়েটা হয়েছে। মানে মানেটা তুই একটু পরে বুঝতে পারবি রে মতনা। এটা বিয়ে হয়নি রে মতনা, যেটা হয়েছে এই লতাকে বলি দেওয়া হয়েছে। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছিস না, তাই তো? বুঝতে পারছিস না? বুঝবি বুঝবি, সব বুঝবি, একটু দেরি হচ্ছে, সব বুঝতে পারবি। কিন্তু একটা কথা বলে রাখি মদনা, বুঝে কিন্তু কিছু করতে যাস না, বুঝতে পেরেছিস? তাহলে তো তোর প্রাণ পাখিটা ফস করে উড়ে চলে যেতে পারে। হ্যাঁ কাকা, আমি জানি কুমতলব ছাড়া তুমি পা ফেলো না। বুঝেছি মারাত্মক রহস্যের জাল তুমি ছড়িয়েছো। তবে সাবধান কাকা, জাল ফেলে নদীতে মাছ ধরতে নেমে তুমি যেন কুমিরের পেটে চলে যেও না। হাত পেতে গভীর জঙ্গলের বাঘ ধরতে গিয়ে তোমাকে যেন বাঘের পেটে যেতে না হয়। হাসালি রে বলতা, হাসালি। শুনে রাখ, আমার নাম হলো গিয়ে নরেন চক্রবর্তী, বুঝতে পেরেছিস? এই নরেন চক্রবর্তীকে খেয়ে হজম করবে এমন বাঘ দুনিয়াতে জন্মায়নি। একটা কথা মনে রাখো কাকা, অতীত আর ব্যাহত লঙ্কা, রামায়ণে রাবণ, মহাভারতে দুর্যোধন দর্প অহংকার করে চূর্ণ হয়েছিল। তুমি তো সামান্য। কে বললো আমি সামান্য? আমি তো সামান্য নই। শোনে রাখ, শোনে রাখ মদনা, আমি কিন্তু রামায়ণের রাবণ নই, আমি হচ্ছে রামায়ণের কালনেমি। মহাভারতে সকলে একটা একটা করে পাশার চাল দেবো। কিন্তু কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? কেন পাপড়ির জীবন থেকে সঞ্জয়কে কেড়ে নিয়ে পাপড়ির ফুলের বাগানটাকে তুমি নষ্ট করে দিলে? বলো কাকা, কেন কেন কেন? কেন 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 লতা, তুই সঞ্জয়কে পেয়ে খুশি নস? বলবা না কাকা। সে কি রে? না, আমি তো তোমাকে খুশি করার জন্য সঞ্জয় দেওয়া সিঁদুর সিঁথিতে পড়েছি, কিন্তু এক ছিলতে সিঁদুর কি পারবে আমার জীবনের সমস্ত আনন্দ সুখকে ফিরিয়ে দিতে? পারবে না কাকা, পারবে না। শাখা সিঁদুর পড়লেই স্বামী স্ত্রী হয় না কাকা, তার জন্য একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা দরকার হয়। শাখা সিঁদুর পরিয়ে দিকে যদি স্বামী স্ত্রীকে একে সুতোয় বাঁধা যেত, তাহলে এত ডিভোর্স হতো না, ঘরে ঘরে এত গৃহবধূকে আত্মহত্যা করতে হতো না কাকা। লতা বন্ধু আমার, তুই যেন জীবনে কোনোদিন নিজেকে ওইভাবে শেষ করিস না। এই বদনা, লতা নিজেকে শেষ করছে মানে তাকে শেষ করছে না কি মানে? তুমি লতার জীবনটা শেষ করে দিচ্ছ না। শুধু নিজের নয়, লতার বাবার সব সম্পত্তি তুমি বেঁচে শেষ করে দিয়েছো, লতাকে নামিয়েছো রাস্তায়। কাকা, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে তুমি আর লতার সর্বনাশ। খবরদার, খবরদার মদনা, একদম কাকার সাথে বাজে ভাবে কথা বলবি না। যত ক্ষতি করুক কাকার ঋণ আমি শোধ করতে পারবো না। এই কাকাই তো আমার বাবা। লতা, এটা তুই ঠিক বলেছিস মা। ঠিক। হ্যাঁ গো কাকা, ছোটবেলার শিক্ষা তো, তাই তো তোমাকে কাকা বলে জেনেছি। কিন্তু কিন্তু তুমি তো আমার বাবা, তাই মেয়ে হয়ে আমি তোমার কাছে হাত জোর করে বলছি কাকা, বাহ, শোনো, বাহ। শোনো, আর তুমি মদ খেও না। না কাকা না, আর তুমি জোয়ার আড্ডায় যেও না। আর যে চক্রান্তে পড়ে তুমি সঞ্জয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছো, সেই চক্রান্ত থেকে তুমি ফিরে এসো, তাহলে মুছে ফেলবো আমি আমার এই শীতের সিঁদুর। না 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 না, আর কখনই তা সম্ভব নয়। শুনে রাখ লতা, আমার জমি সম্পত্তি সব শেষ, এখন তুই হলি গিয়ে আমার একমাত্র সম্পদ। তাই তোকে দিয়ে আমি প্রচুর টাকা রোজগার করবো রে। সেই জন্য তো তোর স্মৃতিতে ওই সিঁদুর, আর ওই সিঁদুরের বিনিময় আমি পাবো প্রচুর 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 টাকা। আর সেই টাকা কে? আমি আপনার কাছে পৌঁছে দিতে এসেছি। এই নিন, গুরু আপনার জন্য এই টাকাটা পাঠিয়েছে। ও বাবা বাবু, তুমি চলে এসেছো, তোমার নমস্কার নমস্কার। সত্যি তোমার গুরুর কথার দাম আছে বলতে হবে। দাও 10 টাকা, দাও দাও। এতক্ষণে বুঝলাম লতা, আমি ভেবেছিলাম বিয়েটা তুই এদের সাথে প্ল্যান করে করেছিস। এটাও বুঝেছি তোর সিঁদুর পড়াটা নিছক অভিনয়। কিন্তু কাকা এটা ভাবেনি এই বিয়েটার জন্য তুমি টাকা নেবে। ছি ছি কাকা, টাকার জন্য তুমি লতার জীবনটা শেষ করে দিচ্ছ। শেষ নয় রে মদনা,
এটাই তো লতার জীবনের নতুন অধ্যায় শুরু। লতা কত রকম চক্রান্তে পড়ে, কত রকম অভিনয় করে শীতেতে সিঁদুর পড়েছে সবাই জানে। সবাই জানে লতা ধর্ষিতা, কিন্তু কেউ জানে না এটা মিথ্যা। আমি ধর্ষিতা নই, সবটাই আমার অভিনয়। আর এই অভিনয়টা করেছে আমি বাতলাকে নিয়ে। বাতলাকে আমি মারতে গেলাম, বাতলা আমাকে তুলে নিয়ে গেল। আমি গেলাম সঞ্জয়দের বাড়িতে, গিয়ে বললাম আমি ধর্ষিতা, ব্যাস হয়ে গেল আমার সিঁদুর দান। সেদিন যেমন তোমার আমার অভিনয়টা কেউ ধরতে পারিনি, সেই রকম তোমাকে একটার পর একটা দৃশ্য অভিনয় করে যেতে হবে, তাহলে তুমি বিদেশে চালান হবে না। বলো তুমি পারবে না? তাহলে আমার গুরুর একটা ফোনে তোমাকে আমি না, আমি পারবো পারবো, এই জীবন যুদ্ধে আমি হারবো না, আমি জিতবো। বলুন কোন চরিত্রে আমাকে অভিনয় করতে হবে? এই লতা অভিনয় করতে করতে মহানায়িকা হয়ে উঠবে। বলুন বলুন কোন চরিত্রে আমাকে অভিনয় করতে হবে? বলুন বলুন বলুন। তোমাকে সঞ্জয়ের সঙ্গে স্বামী স্ত্রীর চরিত্র অভিনয় করতে হবে। আজই তোমাকে সঞ্জয়ের মন কেড়ে নিতে, ওর মনকে প্রেমের জোয়ারে মাতিয়ে তুলতে হবে। তাই মনে করো না আজ আমি তোমার স্বামী সেই সঞ্জয়। তার মানে এই মুহূর্তে তুমি আমার স্বামী সঞ্জয়, তাই তো? আর তোমার সাথে আমাকে প্রেমিকা চরিত্রের ফাইনাল রিহার্সাল করতে হবে। ইয়েস, স্টার্ট। বাজল রে ঘুঙরু তালের সাড়া পায়, ঝংকারে তোমার তাই তো গে যায় গে যায়। বাজল রে ঘুঙরু তালের সাড়া পায়, ঝংকারে তোমার তাই তো গে যায় বাজল রে ঘুঙরু। যে ভালো লাগে তুমি কাছে এলে, প্রেমের সুরা আমায় তুমি দিলে। যে ভালো লাগে তুমি কাছে এলে, প্রেমের সুরা আমায় তুমি দিলে। রং লেগেছে আঁখিতে, চাই না কিছু ঢাকিতে, নিজেকে মিলিয়ে দিতে চাই। সুপার সুপার লতা, ইউ আর নাম্বার ওয়ান সুপার নায়িকা। না, নায়িকা চরিত্র এখানেই শেষ নয়। এরপর আমার নকল স্বামী ওই সঞ্জয়দের বাড়িতে ওই বিষাক্ত প্রজাপতিকে সন্তুষ্ট রাখার জন্য আমি হয়ে উঠব উর্বশী। ওকে ওকে ওকে, মনে করো না আমি তোমার সেই বিষাক্ত প্রজাপতি। এ আমার অগ্নি পরীক্ষা, নিয়তির কাছে আমি হারব কিনা। এ আমার অগ্নি পরীক্ষা, নিয়তির কাছে আমি হারব কিনা। বাজে সুরবীণা, বাজে বীণা, বাজে বীণা। দিকে দিকে ওঠে কি ঝড়, দুলে ওঠে সাজানো এ ঘর। দিকে দিকে ওঠে কি ঝড়, দুলে ওঠে সাজানো এ ঘর। মরণের কণ্ঠ থেকে আজ জীবনের মেলায় আমি গাঁথব কিনা। এ আমার অগ্নি পরীক্ষা, নিয়তির কাছে আমি হারব কিনা।
ব্রেভো ব্রেভো লতা, 100-এ 100। কিন্তু তোকে তো আবার সাজতে হবে গৃহবধূ, তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দিয়ে তোকে তো সংসারের মঙ্গল কামনা করতে হবে। কি রে এই লতা, এরপর ওই চরিত্র অভিনয় করতে পারবি তো? কেন পারবে না, কেন পারবে না? ওই সব চরিত্রে অভিনয় করা মেয়েদের কাছে খুব সহজ ব্যাপার। না গো কাকা, বর্তমান যুগে গৃহবধূ হওয়ার মতো মেয়ে খুবই বিরল। এ যুগের মেয়েরা জিন্স পরে পেট পিট কাটা জামা পরে ছ্যাবলামো করতে পারবে, কিন্তু লাল পাড় গড়তে শাড়ি পরে ঠাকুর ঘরে শঙ্করধ্বনি করতে পারবে না। পারবে না বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়তে, পারবে না পায়ে আলতা সেদিতে সিঁদুর পড়তে, ভ্রু প্লাগ করে মুখে রং মেখে ঠোঁটে লিপস্টিক দিয়ে 10টা ছেলে নাচাতে পারবে, কিন্তু সংসারের মঙ্গল কামনা করে পূজারিনী হয়ে বলতে পারবে না। जीवने जो तो जागर है सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सुंदरम सत्यम शिवम सुंदरम, सुंदरम सुंदरम, सत्यम शिवम सुंदरम। এই না হলে আমার ভাইজি কে বাদল বাবু, আর কোনো টেনশন? নো টেনশন, মনে হচ্ছে গুরু সব কাজটাই সাকসেস হবে। ঠিক ঠিক। তবে মনে রাখবেন নরেন বাবু, কি? চাল যদি বেচাল হয় 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 তাহলে আমার গুরুর সিগন্যালে এই বাদলের পিস্তলের গুলি ছুটবে। কি রে এই লতা, কি দেখছিস? আগামীর ভবিষ্যৎ। কি ভাবছিস? ভাবছি ভাবছি এই মুহূর্তে হয়ে উঠি রণ রঙ্গিনী মা চণ্ডী। এই সমাজ একটা অসুর বধের যজ্ঞ তৈরি করি, ত্রিশূল হাতে একটার পর একটা অসুর নিধন করি, যা দেখে কেঁপে উঠবে শুম্ভ নিশুম্ভ চণ্ড মুন্ডের দল। আমি মদনা, মদনা পারবি না, পারবি না আমার হাতে একটা অস্ত্র দিতে? আমি পারবো রে মদনা, আমি পারবো। আমি যেরকম প্রেমিকা হতে পারি, হতে পারে উর্বশী, হতে পারে আমি পূজারিনী, সেরকম হাতে আমি ছুরি নিয়ে পিস্তল নিয়ে এই সমাজের দানবগুলোকে আমি খুন করতে পারবো। আমি পারবো রে মদনা, আমি পারবো, আমি পারবো এই সমাজের মেয়েগুলোকে বাঁচাতে। খবরদার খবরদার বলছিল তা, একদম বিদ্রোহিনী হয়ে উঠবে না।
তাহলে তো এখন শুধু চর মেরেছিলে, এরপর দেখবে তো। এরপর আমাকে খুন করবে তো, আমাকে মেরে ফেলবে তো? কাকা, ও কাকা, আমি কি বেঁচে আছি কাকা? এই লতার শিরা উপশিরাগুলোকে তো তুমি শুকিয়ে দিয়েছো কাকা। আচ্ছা কাকা, এই লতা গাছটার গোড়ায় তুমি কোনোদিন একটু জল দিয়েছো কাকা? দাওনি, দাওনি। এই লতাকে তুমি শেষ করে দিয়েছো, এই লতাকে তুমি খুন করে দিয়েছো। লতা, লতা, একদম বাজে কথা বলবি না, বুঝতে পেরেছি? আমি যদি তোকে যত্ন না করে বড় না করতাম, তাহলে কি তুই এত বড় হতে পারতিস? হ্যাঁ, এই যে তোর মুখ দিয়ে বড় বড় কথা বেরোচ্ছে, এই বড় বড় কথাগুলো তোর মুখ দিয়ে বেরোতো, আমি তোর খারাপ চাইবো রে। তাহলে আমার একটা অনুরোধ তুমি রাখো না কাকা, ওই বাড়িতে তুমি আমাকে বউ করে পাঠিও না কাকা। কাকা, তুমি আমাকে সংসার করতে ভিখারিনী করে ভিখারির ঘরে পাঠাও, কিন্তু সংসার ভাঙতে রাজরানী করে ওই বাড়িতে পাঠিও না। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি কাকা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি। লতার গায়ে হাত দিলে আমি কিন্তু কি করবি? হ্যাঁ, কি করবি তুই? আমার লতা আমার একমাত্র ভাইজি, ওকে আমি শাসন করব, এটা হলো গিয়ে আমার একমাত্র অধিকার। এই এই হারামজাদি, বড় বড় কথা শিখেছে, দেখো কোন মাপ তোকে বাঁচাতে আসে, বড় বড় কথা শিখেছে। লতার গায়ে হাত দিলে আমি তোমাকে এক পাও এগোবি না। লতা, কাকার দিকে এগিয়ে না গিয়ে তুই আমার সাথে চল না রে বন্ধু। তোকে যখন বন্ধু হিসেবে পাশে পেয়েছি, তখন তোকে নিয়ে যাব আমি আমার নকল স্বামীর ঘরে। না না, সেখানে তো আমি সংসার করব না, কিন্তু কি করব, পাতবো একটা জাল, তৈরি করব একটা মঞ্চ, আর সেই মঞ্চে এই লতা একটার পর একটা অভিনয় করবে, আর আমার কাকার হাতে উঠে আসবে অনেক অনেক টাকা, অনেক 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 টাকা, অনেক অনেক টাকা। টাকা পয়সা সোনা দানা বিষয় সম্পত্তি জীবনের সবকিছু নয় সুলোচনা। খালি হাতে এসেছো, খালি হাতেই চলে যেতে হবে, সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবে না। তাহলে কেন মিছিমিছি সব নিয়ে ভাবছো? তাহলে কি ভাববো, তোমার মতন ঢোল গোবিন্দকে নিয়ে? নাকি তোমার থবড়াটা দেখলেই আমার পেট ভরবে? বিয়ের পর থেকে কোন সকাল রাত মিটিয়েছো আমার? তুমি আমার কাছে কি চাও বলো? আমি যা চাইবো তাই তুমি দিতে পারবে? করো তো পুলিশের চাকরি, হ্যাঁ, ক টাকা মাইনে পাও? যা মাইনে পাই তাতে সৎভাবে সংসার চালাতে আমার কোনো অসুবিধা হবে না। আর আমার সকাল রাত মেটাবে কে? একটা দামি লিপস্টিক কিনবো বললে তুমি চমকে যাও, মেকআপের জিনিস কিনতে গেলে তোমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। বুক কেঁপে ওঠে খরচের জন্য নয়, বুক কেঁপে ওঠে তোমার চেহারা দেখে। আগে চেহারাটা একটু কমাও, নইলে হাই প্রেশার হয়ে কোনদিন স্ট্রোক হয়ে শেষ যাত্রা করতে হবে। কবে থেকে তো বলছি জিমে ভর্তি হবো, সেটাও তো খরচের ভয় করছো না। আগে গপ গপ করে গিলাটা বন্ধ করো, তারপর জিমে যেও। খাবো না, তোমার ইনকামের টাকায় আমি আর বেশি দিন খাবো না। খুব তাড়াতাড়ি তুমি আমার টিভির পর্দায় দেখতে পাবে, তখন তোমার মুখাপেক্ষী হয়ে আমি থাকবো না। এই বলছি, টিভির পর্দায় তোমার এই বিশাল চেহারাটা ধরবে তো? খবরদার, খবরদার বলছি, একদম আমার এই চেহারা নিয়ে একদম খোটা দেবে না। উরি বাবারে, এরকম তেরে তেরে আসছো কেন? মারবে নাকি? মনে রেখো, আমি পুলিশ ইন্সপেক্টর অবশ্য রায়।
দাদা তুমি তোমার আদর্শ ধুয়ে জল না খেয়ে এবার ঘুষ খাওয়া শুরু করো। তুমি ঘুষ না খেলে আমার পেট যে ভরছে না, পকেট ভর্তি ঘুষ নেবে, ঘুষের টাকায় মাছ মাংস দই মিষ্টি বাজার করে আনবে, তবে তো আমি নাক ডুবিয়ে খাবো। খাই খাই সবসময় খাই খাই না করে বিয়ে করে একটা ঘরে বউ নিয়ে এসো, আমি আর রান্না করে খাওয়াতে পারবো না। তোমার কথা মতো বিয়ে তো করতে গেলাম, তুমি তো নিজেই বিয়েটা ভেঙে দিলে। বিয়েটা ভেঙে গিয়ে ওই মেয়েটা বেঁচে গেছে, নইলে তোর মতো ছেলের গলায় মালা দিলে এই ভদ্র মহিলার জালে ডিভোর্স হতো, নইলে সুইসাইড করতো। দেখবো দেখবো, যেখানে বিয়ে হয়েছে আমার সেখানে কত সুখী হয়। হতে পারো তুমি পুলিশ, কিন্তু তুমি মাল চেনো না। মানে মানেটা আমি বুঝেছি, এবং বিয়েটা না হয়ে আমি যে কতটা লাভবান হয়েছি। বিয়েটা না হয়ে তুমি লাভবান হয়েছো? কি বলছো সুলোচনা? আলোচনা করে যদি তুমি আমার সাথে চলো তাহলে তুমিও লাভবান হবে। একটা কথা মনে রাখবে, পুলিশের চাকরি করো বলে আমার লোকেদের সাথে যেন কোনোদিন লড়তে যেও না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তার মানে তুমি বলতে চাইছো তুমি যাদের সঙ্গে চলাফেরা করো তারা যদি ক্রিমিনাল হয়, আমি আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেব না? নেবে না, তাহলে স্বামী বলে ক্ষমা করব না। বুঝতে পেরেছি সুলোচনা, এই সংসারে প্রত্যেকটা অঘটনের মূলে তুমি। তবে একটা কথা শুনে রাখো, স্বামী হিসেবে হয়তো আমি তোমায় কিছু বলতে পারবো না, কিন্তু আইন বিরুদ্ধে কোনো কাজ করলে পরনের এই খাকি পোশাকটা তোমায় ক্ষমা করবে না। কারণ একদিকে যেমন আমি তোমার স্বামী, অন্যদিকে তেমন আইনের দাস। তাই এমন কিছু করো না, তোমার আমার যে 4 হাত ফুলের মালা দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, সেই হাতে যেন আমায় হাত কড়া পড়াতে না হয়। আমার দাদা যেন কি এত বছর চাকরি করছে, কি করতে পেরেছো বৌদি? ও বৌদি, কি ভাবছো বলো তো? তুমি নিশ্চয়ই ভাবছো আজ কি রান্না করবে, তাই তো? তোমার মুন্ডু রান্না করো। ওইটা আমি খেতে পারবো না, কারণ আমার মুন্ডু তো তুমি চিবিয়ে চিবিয়ে খাচ্ছ। একবার কান ধরে বসাচ্ছ, একবার কান ধরে ওঠাচ্ছ। কত আশা করে বিয়ে করতে গেলাম, ভাবলাম বিয়েটা হলে শ্বশুর বাড়িতে ভালো মন্দ খেতে পাবো, সে কপালটাও ভেঙে গেল। দাদা আমার ব্যথা বুঝে বিয়েটা ঠিক করেছিল। হাজার হোক মায়ের পেটের ভাই তো, দেখি একবার দাদাকে বলে, না শুনলে দাদার পায়ে ধরে বলবো, দাদা পায়ে পড়ি রে, তাড়াতাড়ি বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, তাড়াতাড়ি বউ এনে দে, পেটের জ্বালায় চলে মরি, বউয়ের রান্না খাবো রে, দাদা পায়ে পড়ি রে, তাড়াতাড়ি বউ এনে দে। ওরা 2 ভাই জানে না আমি কি মাল। দেওরের বিয়ে ঠিক হলো, আবার বিয়েটা ভেঙেও গেল, তাতে যে আমার কতটা লাভ হলো ওই গাধার বাচ্চা দুটো, মানে আমার স্বামী আর দেওর, কেউ জানে না। কিন্তু আমার লাভের জিনিসটা এখনো আমার হাতে এলো না। এনেছি, কথা দিয়ে আমরা কথার খেলাপ করি না। ওই দিন বিয়ে ভেঙে বর তুলে নিয়ে আসার জন্য যে বকশিসটা তোমাকে দেবে বলেছিলাম, এই দেখো নিয়ে এসেছি। ও মা, কি সুন্দর হার! এত দামি হার বুঝি তুমি আমার জন্য বানিয়ে এনেছো? দাও দাও, পরিয়ে দাও। তুমি কি ভালো গো। তোমার জন্য তৈরি করিনি, এটা আমার বউর আমার হার। নিয়ে এসে আমি আমার প্রিয় তোমাকে পরিয়ে দিলাম। কিন্তু তোমার বউ আমার। আরে ও তো ঢপের বউ, আসল বউ তো তুমি। রমাকে বিয়ে করেছিল বাপের বাড়ির সম্পত্তির লোক। জানো তো, তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে পুরো পৃথিবীটা না আমি অন্ধকার দেখতাম। তাই তো তোমার জীবনে আলো ফোটাতে আমি তোমাকে নিয়ে যাব মুম্বাই। ওখানে বুঝে আমি সিনেমা করব। অবশ্যই, সমস্ত রকম ব্যবস্থা আমি করে রেখেছি। কিন্তু সমস্যা হচ্ছে কি বলতো, গানটা নয় কোনো সিঙ্গার গাইবে, তুমি লিখ দেবে, কিন্তু নাচটা তো তোমাকেই নাচতে হবে। আমি পারবো, আমি ডান্স প্র্যাকটিস করেছি, তুমি দেখবে। দেখাও, ভিডিও করে নেই, ফরওয়ার্ড করে মুম্বাই পাঠিয়ে দেবো, পছন্দ হয়ে গেলেই ব্যাস। আমি জানি 1 নম্বর নায়িকা আমি হতে পারবো না, কিন্তু সেকেন্ড নায়িকাকে চলবে। আরে আমি চালিয়ে নেবো, নাও গানটা চালাচ্ছিস। বাড়িতে তখন কেউ নেই না, তাহলে বেডরুমে চলো। রোজ বেডরুমে যাচ্ছে, যদি ধরা পড়ে যায়। এত ভয় পেলে এনজয় হবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু সুলোচনা। ওরে শালা, বৌদি তো সিনেমার শুটিং শুরু করে দিয়েছে। বৌদি, তোমার কোন জায়গায় পেন নাম করবো, পায়ে নাকি? দেখো, যেভাবে আমাদের হাতে হাত রেখে চলছো সেইভাবে চলো, ফিউচার কিন্তু ব্রাইট হয়ে যাবে। কথা দিলাম, তুমি আমাকে যেমন বলবে তেমন চলবো। আমার জীবনে সুখ দুঃখ দায়িত্ব তো তোমার। এ কি দেখছি,
কি শুনছি বৌদি তো ডেঞ্জারাস, তাহলে আমার বিয়ে ভাঙার পেছনে বৌদির যথেষ্ট হাত রয়েছে। হায় রে রমা, আমাকে বিয়ে না করে তুমি কি ভুল করেছো গো পাগলি রে। মানুষ মানুষ চেনা পরতায় বুঝতে পারছে না লতার মনের ভাবসাব। অদ্ভুত ধরনের মেয়ে একটা, ওর চাল চলন কথাবার্তা সম্পূর্ণ আলাদা। তবে আমিও শান্তিলতা, যদি বুঝি আমার উপর ছড়ি ঘোরাতে চাইছে, তাহলে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে আমার বিন্দু মাত্র সময় লাগবে না। মা তখন কোথায় ছিলে বলো তো? কতক্ষণ তোমায় দেখিনি, তোমায় না দেখলে কতটা মন খারাপ করে তুমি জানো? কার কথা চিন্তা করছো? এই বাড়ির ছোট বউ, এই লতার কথা। কেন? আচ্ছা তুই বলতো, সঞ্জয় কি লতাকে মেনে নিতে পেরেছে? দম করে সঞ্জয়ের সঙ্গে লতার বিয়ে দেওয়াটা তোর একদম উচিত হয়। তুমি একদম দুশ্চিন্তা করো না মা, তুমি দেখে নিও লতা তোমার ছোট ছেলে সঞ্জয়কে একদম লতার মতো জড়িয়ে ফেলবে। আর তাছাড়া পাপড়ি হচ্ছে মহিলা সমিতি করা মেয়ে, ওর সাথে যদি সঞ্জয়ের বিয়ে হয়ে পাপড়ি বাড়িতে বউ হয়ে আসতো, এই সংসারটা সর্বনাশ হয়ে যেত। কিন্তু পাপড়ি তো এই বাড়িতেই বউ হয়ে এসেছে। সে তো আমার বউ হয়ে এসেছে, তো আমি তো পাপড়ির দাসত্ব করব না, বরং পাপড়িকে তোমার দাসী বানিয়ে ছাড়বো। নাম আমার ভোলে, মায়ের নাম শান্তি, তাই সবাই বলে আমি শান্তির ছেলে। সেই তুই আর আমি ঠিক থাকলে কোনো চিন্তা করি না বাবা। কোনো চিন্তা করতে হবে না, তুমি দেখে নিও লতা পাপড়ি দুটো বউ এই বাড়িতে একদম সাইজ হয়ে যাবে। আমার সোনা ছেলে, তুই তো আমার ভরসা বাবা। তাই তো এই সংসারের বিষয় সম্পত্তি ব্যবসা আমি সব তোর হাতে তুলে দিয়েছি। তবে দেখিস, যে বিশ্বাস আমি তোকে করেছি, সেই বিশ্বাসের গলায় যেন কোনোদিন ছুরি চালাস না, তাহলে এই শান্তিলতা আবার সেই আগের চাবুক ধরবে। ভুলে যাস না, আমি সেই শান্তিমা, অন্যতায় আমার চেয়ে ভয়ঙ্করী আর কেউ হবে না। নাম আমার ভোলে, মায়ের নাম শান্তি, তাই সবাই বলে আমি শান্তির ছেলে। কি হলো গো, তুমি এরকম করে হাসছো কেন? মনে পড়ে যায় আমার ছোটবেলার কথা। আমার তখন মাত্র 7 বছর বয়স। আমার গর্ভধারিণী মা মারা যাওয়ার পর আমার বাবা এই মাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। মায়ের গর্ভে সঞ্জয় আর রমার জন্ম হয়। নিজের সন্তান বলে মা ওদেরই ভালোবাসতো, আর আমার ওপর করতো অত্যাচার। সেই জন্য আমার বাবা কিছু সম্পত্তি আমার উপর লিখে দিতে চেয়েছিলেন, আর সেই খবর জানতে পেরে এই মা আমার বাবাকে নৃশংসভাবে খুন করেছিলেন। আমি দূর থেকে তাকিয়ে দেখেছি সেই খুন, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারিনি। পাছে যদি আমাকেও খুন করে ফেলে। তারপর থেকে মায়ের অত্যাচার সহ্য করতে এখন কিন্তু আমি মায়ের অনেক প্রিয় হয়ে গেছি। তুমি? হ্যাঁ, এবার আমি তোমার প্রিয় হতে চাই। এই শোনো না, বলছি কি, এতদিন ভাইয়ের সাথে প্রেম ভালোবাসা করেছো, এবার আমার সাথে একটু প্রেম ভালোবাসা করো। কিন্তু সঞ্জয়ের কথা ভেবে আমি কেন পারছি না। কেন পারবে না? এক জামা কাপড় কি 2 ভাই পরে না? নাকি পায়ের সাইজ এক হলে এক জুতো 2 ভাই পায়ে দেয় না? তুমি আমাকে পায়ের জুতোর সাথে। একদমই না, তুমি তো আমার আয়না। ওই আয়নাতে এতদিন ভাই মুখ দেখেছে, এবার আমি মুখ দেখবো। আয়না কাছে আয়না, দূরে থাকলে প্রেম ভালোবাসা হবে না, পেটে বাচ্চা কাচ্চা আসবে। না মানে? আমি বুঝতে পেরেছি, তুমি ভাবছো যে আমাদের স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা দেখলে কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে, কারো কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে, কারো কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটো ভরো না অভিমান আর আঁখি জলে, যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, কিছু বলো। এই জানো তো, আমার না খুব ভালো লাগে। আমি তো জানি তোমার খুব ভালো লাগবে, এরপর এমন ভালো লাগবে আমাকে কাজ ছাড়া করতে ইচ্ছা করবে না। কিন্তু যেদিন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, 1000 ডাকলেও তুমি কিন্তু আমার। প্লিজ দয়া করে তুমি এবার চুপ করো। এসব বাজে বাজে কথা আমি একদম সহ্য করতে পারি তার না। মানে আমি বুঝতে পেরেছি আমার জন্য তোমার মনের মধ্যে দয়া, মায়া, মমতা, ভালোবাসা সবকিছু জন্মে গেছে। কেন জন্মাবে না? আরে বাড়িতে কুকুর বেড়াল পুষলে তার প্রতি দয়া মায়া জন্মায়, আর আমি তো তোমার স্বামী। ছি ছি,
তুমি নিজেকে এত ছোট করো না গো। তোমার দেয়া সিঁদুর যখন পড়েছি তখন আমার মনের আসনে তুমি আমার স্বামী। কিন্তু আমি এখন কি করব? কেন আমি এই বাস্তব সত্যটা মেনে নিতে পারছি না? সত্যি তো পাপড়ি এখন আমার দাদা স্ত্রী, তাহলে কেন আমি এত কষ্ট পাচ্ছি? হ্যাঁ ঈশ্বর, ঈশ্বর তুমি আমাকে বলে দাও যে কেন আমার জীবনে এত কালো রাত, কেন আমার বারবার মনে হচ্ছে যে পাপড়ি পাষাণ নিয়ে হৃদয় কিনা ছলনাময়ী। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আঁখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে ঢাকি, ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আঁখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে ঢাকি, ওগো কাজল নয়না হরিণী। ওগো কাঞ্চন বর্ণা চম্পক মঞ্জুরি করো তাকে চম্পক বর্ণা, এসো উচ্ছাল ঝর্ণা অকারণ উল্লাসে হাসি হয়ে তার জোরে পড়ো না, ওগো নিবিড় পুঞ্জ মেঘ দিগন্ত হতে এসো মেঘ কালো কুন্তল গণনা, এসো অপরূপা চন্দ্রিমা পূর্ণিমা জোছনা ঝরনা ননে তার ঝরনা। না না, হয় না, হয় না, হয় না, এই ঘটনা যাত্রা থিয়েটার সিনেমাতে সম্ভব, বাস্তবে নয়। তাহলে কেন আমি এত কষ্ট পাচ্ছি? কেন আমার বুকের ভেতরে একটা অসহ্য যন্ত্রণা? কিসের কিসের যন্ত্রণা? এ ভাই এত কষ্ট পাওয়ার কি আছে? চোখের সামনে দেখতে পাচ্ছি না কত ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, বছর ঘুরতে না ঘুরতে ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার তারা বিয়ে করে ফেলছে। এটা যদি হতে পারে, পেটের বাচ্চা নষ্ট করে দিয়ে মায়েরা যদি পরকিয়া করতে পারে, সেটা যদি হতে পারে, 22, 23, 24 বছরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো যদি নামজাদা ক্ষমতাবান পয়সাওয়ালা লোকগুলোকে ধরে জীবন কাটাতে পারে, সেটা যদি হতে পারে, তাহলে তোর প্রেমিকা আমার বউ হয়ে আমাকে ভালোবাসবে, সেটা কেন হতে পারে না? এই না, একদম না, কোনো কষ্ট পাবি না। কিসের জন্য কষ্ট পাবি? আরে যা ঘটেছে তোর আমার ইচ্ছায় নয়, স্বয়ং প্রজাপতি ঋষির। দেরি করিস না, যা বেরিয়ে পড়। কোথায় যাবে ও? ও মা, তুমি জানো না ভাই তো দিল্লি যাবে, ব্যবসাটাকে বড় করতে হবে না, ও নিজের কেরিয়ার করতে হবে, বিয়ে থা করেছে, 2 দিন পরে বাচ্চা কাচ্চা। কোথায় যাবে ও? কোথায় যাবে ও? এখন ওর প্রতি টান, শালা বিয়ে করেছে আর আমাকে আর ভাইয়ের সঙ্গে লাইন মেরে নাক ভেঙে দেবো, দিকে একদম তাকাবে না বলে দিচ্ছে। ভাই ভাই রে, বলছি কি লতার সাথে বিয়ে হওয়ার পর, মানে লতা এই বাড়িতে বউ হয়ে আসার পর মনে হচ্ছে না যে বাড়ির চারিদিকে কেমন যেন মা লক্ষ্মী বিরাজ করে বেড়াচ্ছে? মা গো, ও মা, তুমি এইভাবে আমাদের বাড়িতে বিরাজ করো মা, আমি প্রতি বৃহস্পতিবার ধূপ দ্বীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে আমি তোমায় পুজো দেবো মা গো। মা, আমার ভাই কেরিয়ার করতে দিল্লি যাচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কি বলেছিলেন? বলেছিলেন দিল্লি চলো। আমি বলছি এখানে নয়, দিল্লি। তুমি যে দিল্লি যাবে আমি তো সেটা জানতাম না। আর তোমার সম্বন্ধে তোমার নতুন করে কিছু জানার দরকার নেই। সঞ্জয়, তুমি আমাকে ভুল চিনেছিলাম, ভুল জেনেছিলাম। তোমার মুখে অনেক ভালোবাসা, অনেক আদর্শের কথা আমি শুনেছিলাম, কিন্তু এক নিমেষে সবকিছু মিথ্যে করে দিলে। ছি! কেন তুমি আমাকে ভুল বুঝছো? আমি নিরুপায় হয়ে আমাকে ভুলে দাদার দেবা সিঁদুর স্মৃতিতে পড়ে ফেললে। কই, আমি তো পারছি না, পারছি না তোমাকে ভুলে লতাকে মেনে নিতে। আমি তো নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম তুমি দাদাকে জড়িয়ে ধরে প্রেম নিবেদন করছো। কই, আমি তো পারছি না, পারছি না লতাকে কাছে টেনে নিতে। কিন্তু তোমাকে এই বাস্তবটা মানতে আমি পারবো না, আমি পারবো না পাপড়ি। আমি আমার এই ভালোবাসার পাপড়িকে ভুলে ওই লতার বন্ধনে বাধা পড়ে আমার জীবনটা মরুভূমি করতে পারবো না পাপড়ি। এই পাপড়ি, পাপড়ি তুমি জানো না, তুমি জানো না আমার রক্তে মিশে আছো তুমি, আমার নিঃশ্বাসে তুমি, প্রশ্বাসে তুমি। আমি যে আজও এখনো বাতাসে তোমার গান শুনতে পাই, জানো?
আমি যে এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি যে আমার পাপড়ি আমার চোখের সামনে এসে আমার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। সঞ্জয়। জানো জানো পাপড়ি, জানো সর্বদা মনে পড়ে আমাদের দুজনের সেই অতীত দিনগুলোর কথা। স্মৃতির পাতায় তুমি ভালোবাসার কথা লিখেছিলে। হ্যাঁ, তুমি তো লিখেছিলে প্রেমের সেই কবিতা। রেখেছি মোড়া হাতে, যতই আসুক ঝড় ঝঞ্ঝা বাঁধা বিপত্তি, যাব না কেউ কাউকে ছেড়ে। মোরা প্রেমিক প্রেমিকা, মোদের একটাই জাত। এই পাপড়ি, পাপড়ি তুমি কি সব ভুলে গেছো? বলো সব ভুলে গেছো? না না, ভুলিনি, কোনোদিনও ভুলতে পারবো আচ্ছা না। পাপড়ি, আমরা দুজনকে তো ছোট থেকেই ভালোবাসি। তোমার মনে পড়ে না ছেলেবেলায় খেলার ছলে ওই বকুল তলায় বসে বকুল ফুলের মালা গেথে আমরা একে অপরকে পরিয়ে দিতাম? আচ্ছা, সেটা কি মালা বদল ছিল না? সেটা কি ছিল শুধুই মিথ্যে? বলো, আমার প্রশ্নের উত্তর দাও। সেটা কি ছিল? তুমি চুপ করো। না না পাপড়ি, না, তুমি চুপ করো। আর চুপ করে শোনো আজ শুধু আমার মনের ব্যথার কথা। তোমার আমার সেদিনের সেই মালা বদল যদি মিথ্যে হয়ে থাকে, তাহলে দাদার পরিয়ে দেবে এই সেথির সিঁদুরটা মিথ্যে হবে না কেন? বলো বলো, কেন মিথ্যে হবে না? বলো। শান্ত হও। পারছি না জানো, আমার জীবনটা মনে অন্ধকার হয়ে গেল জানো। আর হয়তো কোনোদিন আলো ফুটবে না। এইভাবেই আস্তে আস্তে জীবন প্রদীপটা হয়তো একদিন নিভে যাবে। হ্যাঁ, আকাশ হয়তো আবার নতুন করে সূর্য উঠবে, আবার নতুন করে ভোরের আলো ফুটবে, কিন্তু আমার এই মনটা চিরকাল শুধু অন্ধকার থেকে যাবে জানো পাপড়ি, শুধু অন্ধকার। জানো পাপড়ি, জানো এখন আমার একটা কথা বারবার মনে হয়, জীবনে প্রেম মিথ্যে, ভালোবাসা মিথ্যে, মিথ্যে সম্পর্কে সব বেড়াজাল, সব প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু, প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু। কখনো জীবনে ফুল ফোটায়, কখনো জীবনে ফুল ফোটায়, কাঁদিয়ে যায় সে দূর, প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু। প্রেম যেন নদী ভাঙে আর গড়ে, জীবনের দুটি ফুল ঘিরে, ভাঙা গড়া খেলা খেলে সারা বেলা, তীর ছুঁয়ে যায় ধীরে ধীরে, মিলনের গান গায় বিরহের কান্নায়, হৃদয়ে বাজায় নূপুর, ভাঙা গড়া ছন্দে কখনো আনন্দে, কখনো যে সুর বিদুর, প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু। তুমি আমার চোট মারলে, আমার জীবনে দুঃখের দিনে যে হাত দিয়ে তুমি আমার চোখের জল মুছিয়ে দিতে, আমার প্রতি বছরের জন্মদিনের দিন যে হাত দিয়ে তুমি আমাকে মিষ্টি খাইয়ে দিতে, আজ সেই হাত দিয়ে তুমি আমায় ধন্য ধন্য হে নারী, কি বিচিত্র তোমার রূপ। এত বড় আঘাত অপমান সহ্য করার পরও কি আমি তোমায় বলতে পারি যে তুমি আমার বৌদি, বৌদি, বৌদি। সঞ্জয়, ছেলেবেলার সেই বকুল ফুলের মালা রাস্তায় পড়ে শুকিয়ে গেছে, তাই তাই স্মৃতির পাতা থেকে এই পাপড়ির নাম তুমি মুছে বেড়াও। না না
পারবো না, পারবো না, পারবো না, কোনোদিন পারবো না, কিছুতেই কিন্তু কেন পারবো না? কেনই আমি পারছি না? কেন একটা অজানা কষ্ট ভয়ঙ্কর একটা আগুনের মতন দগ্ধ করে দিচ্ছে আমার মনটা? কেন আমি বলতে পারছি না পাপড়িকে? আর কেনই বা মেনে নিতে পারছি না ওই লতাকে? কেন? কি ব্যাপার, কি ব্যাপার, তুমি হঠাৎ হাসছো কেন? আমি কি তোমার হাসির পাত্র? না না, তো 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 তুমি তো আমার প্রিয় পাত্র। অপাত্রে জল ঢেলে কোনো লাভ হবে না। চল নয়, আমি তোমার জন্য নিয়ে এসেছি মদের বোতল। মদ? মদ আমার জন্য? তোমার জন্য। এই না না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে জানো। আমি মদ খাই না। এখন থেকে খাবে। এই মদ খেলে তুমি জীবনের সব কষ্ট দুঃখ সব ভুলে যাবে। নাও খাও। তুমি ঠিক বলছো। আমি ঠিক বলছি। এই মদ খেলেই আমি আমার জীবনের দুঃখ কষ্ট সব ভুলে যাব। সব ভুলে যাবে। বলতে পারবো আমার জীবনের সব যন্ত্রণা বলো। সব যন্ত্রণা ভুলে যাবে। এই মদ ছাড়া বাঁচার রাস্তা নেই সঞ্জয়, তাই আমি তোমাকে বলছি মদ তুমি খাও। ইয়েস, আমি বাঁচতে চাই, আমি শান্তি চাই, জানো, ভীষণ ভীষণ শান্তি চাই। এই তো শান্তির ওষুধ আমি তোমার জন্য নিয়ে এসেছি মদ, তোমাকে নিজের হাতে খাওয়াবো বলে। আই সঞ্জয়, না নয়, মদ শান্তির ওষুধ গলায় ঢালে খুব শান্তি পাবে। খাও, ভীষণ ভালো লাগবে। আমি তোমাকে বলছি তো খাও। আচ্ছা, আমি তো তোমার ক্ষতি চাই, একটু খাও, আমি দেখি, খাও খাও। এই লতা, লতা, এ তুমি আমাকে কি খাওয়ালে? আমার গলার ভেতরটা, বুকের ভেতরটা এভাবে চলে যাচ্ছে কেন? আসলে আসলে প্রথম প্রথম তো তাই এরকম হচ্ছে। তুমি খাও, দেখো আস্তে 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 তোমার অভ্যাস হয়ে যাবে। আর এই মদ খেতে তোমার খুব ভালো লাগবে। এই সঞ্জয়, মদ শান্তির ওষুধ। শান্তির ওষুধ কি করতে হয় বলো তো? গলায় ঢালতে হয়। খাও, তুমি খুব শান্তি পাবে। তুমি খাও, শান্তির ওষুধ গলায় ঢালো, তুমি খুব শান্তি পাবে সঞ্জয়, তুমি খুব শান্তি পাবে। তুমি একদম ঠিক বলেছো জানো। সত্যি তো, সত্যি তো, কেন জানি না আমার কিন্তু এখন বেশ ভালো লাগছে জানো। মনে হচ্ছে আমি কোনো এক শান্তির দেশে উড়ে বেড়াচ্ছি জানো। শান্তি, হ্যাঁ, ভীষণ শান্তি। এই লতা, লতা, তুমি কিন্তু আমাকে বাঁচালে জানো। আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমি তো তোমাকে মেরে ফেলার জন্য এই সংসারে এসেছি, কিন্তু একটা নিষ্পাপ জীবনকে আমি শেষ করবো কেন? আমি তো খুনি নই, আমি তো খুনি নই, তাহলে আমি খুন করবো কেন? ফোন, হ্যালো, হ্যাঁ, আমি লতা বলছি। সমস্ত মদটা সঞ্জয়কে খাইয়ে দেবে। তোমার প্রেমের জালে ফাঁসিয়ে আজকে রাতের মধ্যে ওকে দিল্লি পাঠাতে হবে। মনে রেখো, এর জন্য তোমার কাকা ওই নরেন চক্রবর্তী আমাদের কাছ থেকে কিন্তু অনেক টাকা নিয়েছে। রাখছি। আমি পারবো, আমি তো পারবো, আমি তো পারবেই তো, তুমিই তো পারবে। তুমি ছাড়া আমাকে আর কেউ শান্তি দিতে পারবে না জানো। এই লতা, এই শোনো শোনো, তুমি এইভাবে আড়ালে দাঁড়িয়ে মুখ লুকিয়ে কাঁদছো কেন? আমি কাঁদছি তোমার কষ্ট দেখাচ্ছে সঞ্জয়। সঞ্জয়, আমি তোমাকে বাঁচাতে পারবো। তুমি তোমাকে বাঁচালে লতা। সঞ্জয়, হ্যাঁ লতা, আমাকে ওই অন্ধকার থেকে আলো দেখালে তুমি। সঞ্জয়, লতা প্লিজ, প্লিজ তুমি আমাকে বাঁচাও জানো। আমি বাঁচতে চাই লতা, বিশ্বাস করো আমি ভাবি। এই লতা, তুমি পারবে, পারবে আমার জীবনের সমস্ত অতীত ভুলে তোমার ভালোবাসার বন্ধনে আমাকে আরো জড়িয়ে ফেলতে? বলো, পারবে? বলো। I love you, সঞ্জয়, I love you, I love you. নতুন ভালোবাসা, নতুন করে জীবন শুরু, আবার সঞ্জয়ের নতুন করে পথ চলা। কিন্তু কিন্তু লতা, বলতে পারো প্রজাপতি কি শুধু সুন্দর হয়? মানে 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 কোন বিষাক্ত প্রজাপতির বিষ আমরা পান করছি না। তুমি এই কথা কেন বলছো সঞ্জয়? না, বলছি এই কারণে যে আমি ভাবছি জানো, ভাবছি যে আমি হঠাৎ কেন মদ খেলাম। কেন আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে সারাদিন আমি অফুরন্ত মদ খেয়ে থাকি। সঞ্জয়, তুমি হয়তো দূরে দেখতে পাচ্ছি কোন এক অশনি সংকেত। দেখতে পাচ্ছি পশ্চিম আকাশে ঘন কালো একটা মেঘ যেন হঠাৎ হঠাৎ ঝড় উঠবে। ঝড়, ভয়ঙ্কর একটা ঝড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। সব 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 জানো লতা, কালকে উঠে সাপকে চেনা যায়,
কারণ আমরা সবাই জানি যে কালকেউটের বিষাক্ত ছোবলে মানুষের মৃত্যু হয়। তাই তো আমরা সবাই সবকে ভয় পেয়ে সাবধানে থাকি। কিন্তু প্রজাপতি তো ভীষণ সুন্দর, তাই তো আমরা সবাই তাকে ভালোবাসি। কিন্তু সেই প্রজাপতি যদি হয় বিষাক্ত, আরে তাহলে তো মানুষের মৃত্যু অসম্ভবই। চোখের সামনে পরিষ্কার চিত্র, নানান রঙের রঙিন প্রজাপতি উড়ে উড়ে বেড়াচ্ছে। সঞ্জয়, তুমি? দিল্লি যাব, হ্যাঁ সঞ্জয়, বিজনেস বড় করব, জীবনে প্রতিষ্ঠিত হব। তবে জেনে রেখো লতা, এসব কিন্তু প্রজাপতির আশীর্বাদ নয়, অভিশাপ। হ্যাঁ, অভিশাপ অভিশাপ অভিশাপ। এই অভিশাপ থেকে যে আমি কবে মুক্তি পাবো আমি জানি না। আমার বিবেক আমাকে বলছে, লতা, যে পাপ কাজ করার জন্য তুই এই বাড়িতে এসেছিস সেই কাজ করিস না। কিন্তু যে বিষাক্ত মানুষটা আমাকে নিয়ে এসেছে তার কাছ থেকে তো আমার পরিত্রাণ নেই। जो शाम का दर्शन क्या करे, है शीश जो प्रभु चरण में बंधन क्या करे। শয়তানটা পুজোতে বসেছে, জানি না মনে মনে কি মতলব। बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे गलत बात में, मुख वो है जो हरि नाम का सुमिरन क्या करे। আমি জানি না ওই শয়তানের হাত থেকে আমি মুক্তি পাবো কিনা, আমি মুক্তি পাবো কিনা। हीरे मोती मोती से नहीं शोभा है हाथ की, जो हाथ भगवान का पूजन क्या करे। मर करी भी अमर नाम है इस जीविका जग में, प्रभु प्रेम में बलिदान को जीवन क्या करे, जीवन क्या करे। लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली 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 हरी गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। কি দেখছো? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি মানুষের মুখ দেখে নয় ব্যবহার দেখে চেনা উচিত। কারণ চিনি আর নুনের রং এক হলে কি হবে, দুটো স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। একদম ঠিক কথা বলেছো, কিন্তু দেখো নুন মিষ্টি না হলেও তরকারি আবার নুন ছাড়া হয় না, হয় কি হয় না। তেমনি বাড়িতে সব জিনিসেরই প্রয়োজন আছে। এই যেমন ধরো তোমার সদ্য বিবাহিত স্বামী তোমায় ছেড়ে চলে গেল দিল্লি, এইমাত্র বাবা গোপাল গোবর্ধনের পুজো দিয়ে ফুল বেলপাতা তুলসী চন্দন ভাইটার কপালে ঠেকিয়ে আমি দিল্লি রওনা করে দিলাম। এটা তো আপনার পূর্ব পরিকল্পিত প্ল্যান। ওই প্ল্যান করি তো তোমাকে এ বাড়িতে বৌমা করে এনেছি। মানে ভাই গেছে দিল্লি, এবার ওই বৌমার মাটা বাদ দিয়ে দিয়ে বউ হয়ে যাও। মুক্তি যখন নেই তখন খেলা শুরু করে দিই। খেলা শুরু কর লতা, হ্যাঁ খেলা শুরু কর লতা, খেলা শুরু। এই আপন মনে কি বলছো? বলছি শুনুন না, বাড়িতে তো কেউ নেই, পুরো
পুরো বাড়ি ফাঁকা। হ্যাঁ। তাহলে শুরু হয়ে যাক না আমাদের দুজনের চা পাওয়া। এই তুমি আমার কাছে যা চাইবে তার থেকে অনেক বেশি আমি চা তোমাকে দেব। দেবেন তার দ্বিগুণ আমি আপনাকে আমার তো ইচ্ছা করছে প্রজাপতি হয়ে তোমার বুকের মধু পান করতে। আমি ফুল হয়ে পাপড়ি মেলে দিচ্ছি, কিন্তু এই প্রজাপতি কি আমার মধু পান কেন করবে না, কেন করবে না? এই শোনো না, বলছি কি তোমার কাকার সাথে কন্ট্রাক্ট অনুযায়ী আসলে তুমি কিন্তু আমার। হ্যাঁ, কিন্তু আপনার ভাই সঞ্জয় ও তোমাকে বিয়ে করেছে। আরে বিয়ে করেছো তো কি হয়েছে? তুমি ভাইকে বেশি করে মদ খাইয়ে বেহুশ মাতাল করে দাও। তাতেও যদি কাজ না হয় মদের সাথে মেডিসিন ইউজ করে ওকে পঙ্গু করে দাও। তারপর সঞ্জয়ের নামে সমস্ত সম্পত্তি তুমি আমার নামে লিখিয়ে নাও। বাদলার ওপর দায়িত্ব দেওয়া আছে, বাদলার আমার কাছ থেকে সব সম্পত্তি আমার নামে লিখিয়ে নেবে। তারপর মায়ের কাছ থেকে সব সম্পত্তি আমি আমার নামে লিখিয়ে নিয়ে মাকে আমার দাসী বানাবো। তারপর সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে তুমি। শোনো না, সবার সামনে ডাকবো আপনি, আড়ালে কিন্তু ডাকবো তুমি। এই 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 তোমার জীবনে নাম্বার 1 কে? তুমি। নাম্বার 2? তোমার ভাই সঞ্জয়। সঞ্জয়কে তুমি? সঞ্জয়কে আমি মদ খাইয়ে পঙ্গু করে দেব। তারপর তারপর তো সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। হ্যাঁ, শোনো না, বল। তুমি একমাত্র তুমি কিন্তু হবে আমার রাজা। আর তুমি? আমি তো হবো তোমার কি? রানী। অত কায়দা করতে হবে না, দাও তো একটা হামি। ভাই গেছে দিল্লি। ওরে বিল্লি, দেরি করিস না, তাড়াতাড়ি চল। কিন্তু কাউকে বুঝতে দিলে হবে না যে এই সংসারে আমি একটা বিষাক্ত প্রজাপতি। আর এই প্রজাপতির বিষয় এই সংসারটা ছাড়কার হয়ে তার যাচ্ছে। মানে তুমি? হ্যাঁ, ভালো মানুষের আসল রূপটা তো স্পষ্ট নিজের চোখে আচ্ছা, দেখলাম। তুমি কি জানো যে প্রজাপতির জন্ম কোথা থেকে? প্রজাপতির জন্ম কিন্তু শুঁয়োপোকা থেকে। যে শুঁয়োপোকার গায়ে থাকে অজস্র বিষাক্ত লোম, আর সেই লোম মানুষের গায়ে যেখানে যেখানে লাগে দগদগে ঘা করে ছেড়ে দেয়। আমি কিন্তু তোমাকে ছাড়বো না। কি করবে? এই পাপড়ি কিন্তু সাধারণ মেয়ে নয়। আমি তো জানি তুমি অসাধারণ। অসাধারণ জেনেই তো তোমাকে আমি বিয়ে করেছি, তাই মেরো না আমাকে, ছেড়ে দাও, মেরো না আমাকে, ছেড়ে দাও। ওই বিষাক্ত প্রজাপতির হাত থেকে কি কেউ বাঁচবে না? ধর্মের কাছে অধর্ম তো হবে না, পুণ্যের জয় হয় পাপের নয়, ন্যায় মাথা উঁচু করে দাঁড়াবে, অন্যায় নয়। তোমার এই অন্যায় আর অধর্মের শাস্তি তোমাকে পেতে হবে। ও মা গো, মরে গেলাম। দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল বলে দুঃশাসনের পেট চিরে নারী ভুঁড়ি বাড়ি করেছিল ভীম। হবে হবে, এ পাপের ধ্বংস হবে। পাপ কখনো বাপকে ক্ষমা করে না। জবাব দাও, জবাব দাও, তুমি আমার জীবন কেন নষ্ট করেছো? মেরো না, মেরো না। ঈশ্বর, মানব জাতির আর্তনাদ শুনে তুমি বারবার এসেছো এই মর্তে। আবার এসো প্রভু, আমি অত্যাচারিত মানুষের প্রতিনিধি হয়ে তোমায় আহ্বান করছি। পাপ ধ্বংস করতে তুমি স্বর্গ থেকে মর্তে এসো। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य। হবে না ঠাকুর দেবতাকে ডেকে কোনো লাভ হবে না। বুদ্ধি আর সাহস থাকলে 2 হাতে টাকা রোজগার হবে, আর টাকা থাকলে সমাজে মাথার মণি হতে পারবে। জীবনে টাকা সবকিছু নয় সুলোচনা। কে বলেছে নয়? বর্তমানে টাকাই তো মেরুদণ্ড। শিক্ষা কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। মনে রেখো সুলোচনা, জীবন কিন্তু লুডোর মতো, 6-এর আশায় 1 পেলেও এগিয়ে যেতে হয়। কিন্তু সাপ লুডো খেলায় মই বেয়ে যেমন উপরে উঠা যায়, তেমনি সাপের মুখে পড়লে একেবারে নিচে নেমে যেতে হয়। তাই বলছি, এমনভাবে জীবন এগিয়ে যেও না যেখানে সেই সাপের মুখে পড়তে হয়। একটা কথা মনে রেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। সেই লোভ করতে কি তুমি মৃত্যুর মুখে পড়ো, আমি স্বামী হয়ে তা চাই না। অমন স্বামীর মুখে আগুন। যে স্বামী বয়স সকাল রাত মেটাতে পারে না, তার স্বামীর তো ফেলানো চলে না। একজন পুলিশ অফিসারের বউ হয়ে এখন আমাকে ভাঙা বাড়িতে বাস করতে হচ্ছে। ভাঙা হোক আর যাই হোক, এই বাড়ি কিন্তু আমার নিজের বাড়ি। একজন পুলিশ অফিসার হয়ে ঘুষের টাকা রাজপ্রাসাদে বাস করাচ্ছে সৎভাবে কুড়ে ঘরে বাস করা অনেক সম্মানের। মনে রেখো, আমি আদর্শ, এই আদর্শচ্যুত হয়ে কোনোদিন ঘুষের টাকা অট্টালিকা বানাবে না। জনগণের সেবার জন্য জনগণের ট্যাক্সের টাকা সরকার আমাদের মাইনে দেয়, সেই টাকায় যেমন চলবে আমি তেমন চলবো। কিন্তু ঘুষখোর পুলিশ অফিসার হয়ে এই পোশাক পরে মানুষের কাছ থেকে ঘুষের টাকা আমি নিতে পারবো না। একবার সিরিয়ালে চান্স পাই, আর সিনেমায় চান্স পেলে তো কোনো কথাই নেই। তখন তোমার ধার আমি ধারবো না। সেই দিনটা আসতে আর কত দেরি সুলোচনা? দেরি নেই, আর খুব বেশি দেরি নেই। খুব তাড়াতাড়ি তুমি আমায় টিভির পর্দায় দেখতে পাবে। মিথ্যে মরিচিকের পিছনে ছুটে কোনো লাভ হবে না সুলোচনা। তবে কি তোমার পেছনে ছুটে আমি জীবনটাকে মাটি করব? কখনো না।
আমি জানি 1 নম্বর নায়িকা আমি হতে পারবো না, কিন্তু সেকেন্ড নায়িকা আমি হবই। আমিও তো দিন রাত ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমার বৌদি যেন তাড়াতাড়ি সিনেমায় চান্স পেয়ে যায়, তাহলে বৌদি অনেক টাকা রোজগার করবে, আর রোজগারের টাকায় আমার বৌদি আমার জন্য ভালো ভালো খাবার আনবে, আমি নাক ডুবিয়ে খাবো। খাই খাই। কে রে? তোমার পেটুক দেওয়ার রে, খেতে পেলেই শান্তি। গরু পেট ভরে খেতে পেলে শান্তি পায়, তুই কি তাই ভাই? খাওয়ার ব্যাপারে আমার কোনো মান সম্মান নাই। অপমান করার পর আমাকে ভালো মন্দ খাবার দাও, আমি সব ভুলে যাব। খাই খাই। তোমার এই খাই খাই করার জন্য আমার চান্স হচ্ছে না। আমার খাই খাইয়ের জন্যে না তোমার এই চেহারার জন্যে? এই চেহারার নায়িকা হলে কেউ দেখবে? তোমাকে না আমি এই জুতো মেরে মুখ ভেঙে দেবো, জানোয়ার। সুলোচনা, এ তুমি কি করছিলে? তুমি আমার ভাই পবিত্রকে জুতো মারতে যাচ্ছিল, এরপরেও তোর লজ্জা নেই? হ্যাঁ, কি করে লজ্জা থাকবে? কোন বংশের ছেলে দেখতে হবে তো। বংশের কথা বললে তো, তাহলে শোনো বৌদি, আমাদের বংশের শিক্ষা যদি তোমাদের বংশের শিক্ষার মতো হতো, তাহলে যে জুতোটা তুমি আমার মুখে মারবো বলে তুলেছিলে, সেই জুতোটা কেড়ে নিয়ে আমার দাদা তোমার মুখে মেরে দিত। What do you mean? মিনমিন করে আমার দাদা তোমার সঙ্গে চলে বলে তোমার খুব বাড় বেড়ে গেছে। গরু মোষ লাঠির বাড়ি না খেলে যেমন সোজা রাস্তায় চলে না, ঠিক তেমনি তোমার মতন বউকে সোজা রাস্তায় চালাতে গেলে মিনমিন করে হবে না দাদা। কাঁচা কঞ্চির সপাং ঘা কতক দিলেই সোজা হয়ে যাবে। তুই চুপ কর পবিত্র। কিসের ভয় খাচ্ছ দাদা? জেল জরিমানা হাজত বাসের, তার থেকেও তো তুমি অনেক খারাপ অবস্থায় আছো। দিনরাত বইয়ের লাথি ছাটা খেয়ে বেঁচে থাকার চেয়ে জেলের ভাত খেয়ে পচে মরা অনেক ভালো। পবিত্র, এই পবিত্র তোমার কাছে দুটো খাবার খেতে চেয়েছিল, জুতো খেতে চাইনি। মাতৃসমা বৌদির হাতে জুতো দেখে আমার খাবার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেল। তাই আজ থেকে প্রতিজ্ঞা করলাম, তোমার হাতে কোনো কিছু খাবার খাওয়া তো দূরের কথা, এক বিন্দু জল পর্যন্ত পান করব না। এই ভাই, এ তুই কি বলছিস? কি বলছি? তুমি আমার দাদা শ্রীরামচন্দ্র, কিন্তু এই ভদ্র মহিলা সীতা বৌদি হতে পারলো না। তাই রামচন্দ্রের মতন দাদাকে আমি ভক্তি ভরে প্রণাম করব, আর ওই কাল্লাকিনী বৌদির মুখ দর্শন করব না। এই যে স্বামী দেবতা, তোমার ভাই তোমার সামনে আমাকে অপমান করে গেল, আর সেটা তুমি মুখ বন্ধ করে সহ্য করলে? ইট মারলে তো পাটকেল খেতেই হবে। কাচের উপর ইট ছুঁড়েছো, কাচ ফেটে গেছে, সেখানে হাত দিলে তো হাত কাটবেই। তার মানে কি বলতে চাইছো? তোমাদের কোনো দোষ নেই? মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে রাস্তাকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের দোষটি সে কোনো দিনই দেখতে পায় না। না, আমার জীবনে কোনো ভুল নেই, কারণ আমি যা করি 100% ঠিক করি। তাই আমি যেমন চলছি তেমনই চলবো। আমাদের কথা মতো চললে তুমি সৌভাগ্যের স্বর্ণ শিখরে পৌঁছে যাবে, মানে আমি তোমাকে পৌঁছে দেবো। আমি তো তোমার দেখানো পথেই চলতে চাই, বলো আমাকে কি করতে হবে? শোনো, আসার সময় দেখলাম তোমার স্বামী বোধহয় ডিউটিতে বেরিয়ে গেল। এই সুযোগে আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? এসো আমার কাছে, আমি বলছি। ওকে, নো চাপ, হয়ে যাবে। জানি তোমার পক্ষেই সম্ভব, তাই তো এখানেই ডেকেছি। এসে পড়েছি বাদল বাবু, তোমার টাকায় ভরপেট মদ খেয়ে চলে এসেছি। বেশ করেছেন নরেন বাবু। এখন বলো তো কি জন্য আমায় ডেকেছো? ওই বাকি টাকাগুলো দেওয়ার জন্য নিশ্চয়। কিসের টাকা? কিসের টাকা মানে? আমি আমার সমর্থ ভাই যে লতাকে ওদের হাতে তুলে দিয়েছি, তার টাকা। আর কোনো টাকা তুমি পাবে না নরেন চক্রবর্তী। এই বাদল বাবু, সব কথা বলো না, তাহলে কিন্তু আমার একমাত্র ভাই যে লতাকে ফেরত নিয়ে চলে যাবো। লতার কোনোদিন তোমাদের বাড়িতে ফিরে যাবে না, কি? কারণ সে এখন আমার বস ভোলানাথের ভাই সঞ্জয়ের বউ। মিথ্যে। ভোলানাথ লতাকে ব্যবহার করবার জন্য আমার সঙ্গে বহু টাকার কন্ট্রাক্ট করে লতাকে আমার কাছ থেকে কিনে নিয়েছে। কিছু টাকা আমি পেয়েছি, কিন্তু বাকি টাকা যদি আমি না পাই না, তাহলে তোমাদের কুকর্মের কথা আমি সবার কাছে ফাঁস করে দেবো। হ্যাঁ, যাতে না ফাঁস করতে পারো তার জন্যই তোমাকে এখানে আনা। এই কি করবে কি তোমরা? কি করবো? কি কর তোর ভাইজি লতাকে একদিন এইভাবেই তুই মেরেছিলি, সেও কিন্তু বাবাকে মাকে বলে চিৎকার করেছিল। তোমরা এত বড় শয়তান, সবচেয়ে বড় ক্রিমিনাল তুই, যে নিজের মেয়ের মতো ভাইজিকে বিক্রি করে, এটাই তার পরিণাম। এইবার আমি বুঝতে পেরেছি
কাউকে ঠকিয়ে নিজেকে যে খুব বড় ভাবে সুখ আনন্দ পেতে চায়, তাকেও একদিন ঠকতে হয়। অপেক্ষা শুধু সময়ে। জ্ঞানের দরজা খুলে গেছে। ঠিক ঠিক বলেছ বাদল বাবু, আমার জ্ঞানের দরজা খুলে গেছে। তাই তো এখন আমি ভুলের সীমানা পার করে সঠিক কথা বলবো। পৃথিবীতে বেঁচে থাকার জন্যে দুটো দামি জিনিস আছে, একটা হচ্ছে বিশ্বাস, আরেকটা হচ্ছে ভরসা। যে দুটোকে তৈরি করতে অনেক 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 সময় লাগে, কিন্তু হারাতে 1 মিনিটও সময় লাগে না। আমি আমার একমাত্র ভাইজি লতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। বিশ্বাস, ভরসা আমি সব হারিয়ে ফেলেছি। তাই তো আমি আগে ছুটে গিয়ে লতাকে বলবো, মা রে মা, আমাকে তুই ক্ষমা করে দে না রে মা। দেখ দস্যু সর্দার রত্নাকর তো একদিন দস্যু থেকে বাল্মীকি মুনি হয়েছিলেন। আমাকেও তুই একটিবার মানুষ হতে দে না রে মা। না 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 না, তোর কাকা নয় রে, আমাকে তোর বাবা হওয়ার সুযোগ করে দে। নরেন চক্রবর্তী, ঠকিয়েছি। আমি আমার একমাত্র ভাইজি লতাকে বোকা পেয়ে ওর সমস্ত সম্পত্তি নিয়েছি। তখন ভেবেছিলাম লতা খুব বোকা আর আমি খুব চালাক। কিন্তু না, আজ আমি বলছি, যে ঠকে সে বোকা নয়, সে নিরুপায়। আর যে ঠকায় সে